চল। দুই বান্ধবী চলল সুদেষ্ণাকে দেখতে। এই মেয়ে, এদিকে এসো। লাইব্রেরি থেকে বেরোনোর সময় লাইব্রেরি স্যারের আওয়াজ পেয়ে সুদেষ্ণা পেছনে তাকালো আর ইশারায় জানতে চাইল সুদেষ্ণাকে ডাকা হয়েছে কিনা। হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে এসো। সুদেষ্ণা গুটি গুটি পায়ে এগিয়ে গেল আর চুপচাপ সৌরীশবাবুর কথা শোনার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সৌরীশবাবু বেশ বিব্রত বোধ করলেন। কোথা থেকে কি শুরু করবেন বুঝতে পারছেন না। এত বছরের চাকরি জীবনে কখনোই এই রকম উপস্থিতি পড়তে হয়নি। তিনি বিরক্তিতে মুখ বাঁকালেন। তারপর চোখের চশমাটা উপরের দিকে ঠেলে বললেন, তোমার নামটা কি? বেশ। সুদেষ্ণা। তো সুদেশ না, আমাকে একটু সাহায্য করতে পারবে? সুদেষ্ণা তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। কিছুক্ষণ সৌরীশবাবুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। সৌরীশবাবু সুদেষ্ণার উত্তরের আশা না করে নিজেই বলতে শুরু করলেন, একটা স্টুডেন্টকে উপন্যাসের বই নিয়ে একটু সাহায্য করলে আমি বেশ উপকৃত হতাম। ছেলেটা মেধাবী ছাত্র, তবে পড়াশোনার বাইরে কোনো বই পড়া হয়নি ওর। তো আমার কাছে সাহায্য চেয়েছে। ইদানিং আমি বেশ ব্যস্ত আছি, নাহলে আমি হেল্প করতাম। আসলে আমি লক্ষ্য করেছি তুমি উপন্যাসের বইগুলোই নাও, তাই তোমাকেই বললাম। সুদেষ্ণা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সৌরীশবাবুর দিকে। এখন সুদেষ্ণার কি বলা উচিত সুদেষ্ণা বুঝতে পারছে না। সুদেষ্ণা একটু সময় নিয়ে হ্যাঁ সূচক ঘাড় নেড়ে বলল, আচ্ছা। সৌরীশবাবু কিছু বলবেন তার আগেই ওনার নজর গেল দরজার কাছে দাঁড়ানো হিমাদ্রর উপর। তিনি হিমাদ্রকে ডেকে উঠলেন। হিমাদ্র যে, এদিকে আসো দেখি। সৌরীশবাবু দৃষ্টি অনুসরণ করে সুদেষ্ণা পিছনে তাকালো। দেখল হিমাদ্র হেঁটে আসছে। হাতে তার লাইব্রেরি কার্ড, ঠোঁটে মুচকি হাসি বর্তমান। হিমাদ্রকে সামনে দেখে সুদেষ্ণা একটু ভরকালো। বেশ অস্বস্তিতে পড়ল সুদেষ্ণা। সোশ্যালের ঘটনার পর থেকেই হিমাদ্র থেকে এক প্রকার পালিয়ে বেড়ায় সুদেষ্ণা। সেই ঘটনা সুদেষ্ণার মনে গভীরভাবে দাগ কেটেছিল, যা হিমাদ্রকে দেখলে মনে পড়ে যায় সুদেষ্ণার। সুদেষ্ণার ভাবনার মধ্যেই হিমাদ্র এগিয়ে এসে সৌরীশবাবুর দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন স্যার? হিমাদ্র নিখুঁত অভিনয়ে সৌরীশবাবু বেশ বিরক্ত হলেন। তিনি বিড়বিড় করে বললেন, ঢং এমন যেন কিছুই জানে না, শয়তান ছেলে কোথাকার। সব নাটক সাজিয়ে এখন ঢং করা হচ্ছে। বলেই হিমাদ্র আর সুদেষ্ণার অগোচরে মুখ ভাঙালেন। তারপর নিজেকে সংযত করে বললেন, সুদেশ না, ও হচ্ছে হিমাদ্র। এতক্ষণ ওর কথাই বলছিলাম। সৌরীশবাবুর কথায় সুদেষ্ণা এক পলক হিমাদ্রর দিকে চাইল, তারপর চোখ নামিয়ে নিল। হিমাদ্র বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সুদেষ্ণা কিছু বলবে তার আগে হিমাদ্র বলে উঠল, স্যার, আপনার যখন সমস্যা হচ্ছে থাক, তাহলে আমার জন্য আর কাউকে বিরক্ত করতে হবে না। শেষের কথাটা সুদেষ্ণাকে উদ্দেশ্য করেই বলল। ঢং দেখলে বাঁচি না। সৌরীশবাবু মনে মনে বলে মুখ বেঁকালেন, তবে মুখে বললেন, না বাবা, কি যে বলো না। তুমি সাহায্য চেয়েছো, না করে কি পারা যায়? তারপর সুদেশনার দিকে চেয়ে বললেন, কি সুদেশনা, সাহায্য করবে তো? এতক্ষণ সুদেষ্ণা চুপচাপ দুজনের কথোপকথন শুনছিল। তাকে হঠাৎ প্রশ্ন করায় সামান্য ভরকালো সুদেষ্ণা। তারপর নিজেকে সংযত করে বলল, স্যার, আমার কোনো অসুবিধা নেই। আমি জানতাম তুমি আমার কথা রাখবে। সৌরীশবাবু মুখে হাসি বজায় রেখেই বললেন। তাহলে আসছি স্যার। সুদেষ্ণা সৌরীশবাবুকে বিদায় জানিয়ে বলল, হ্যাঁ, আসো। সৌরীশবাবুর বলার সাথে সাথে সুদেষ্ণা বেরিয়ে পড়ল লাইব্রেরি থেকে। সৌরীশবাবু তারপর হিমাদ্রর দিকে নজর দিলেন। সেই সময় হিমাদ্র সৌরীশবাবুর দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে সুদেষ্ণার পিছনে ছুটল। হিমাদ্রর কাজে সৌরীশবাবু বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। তারপর বিড়বিড় করে বললেন, বেয়াদব ছেলে। হিমাদ্র সুদেষ্ণার পিছনে হাঁটতে হাঁটতে একসময় সুদেষ্ণার পাশাপাশি চলে এলো। সুদেষ্ণা ঘাড় কাত করে চাইল হিমাদ্রর বাণে। তখন হিমাদ্র বলল, একটু দাঁড়ান, কথা আছে। সুদেষ্ণা শুনল হিমাদ্রর কথা, চুপচাপ দাঁড়ালো হিমাদ্রর সামনে। তারপর প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল হিমাদ্রর দিকে। হিমাদ্র একটু সময় নিয়ে বলল,
তাহলে আপনি কবে থেকে আমাকে সাহায্য করছেন? আজকে তো আর সময় নেই, কালকে থেকে করব। সুদেষ্ণা বেশ ধীরে সুস্থে নরম গলায় শুধালো। সুদেষ্ণার একটু অস্বস্তিও হচ্ছে হিমাদ্রর সাথে কথা বলতে, তবে কোনো গুরুজন মানুষের অনুরোধ সুদেষ্ণা ফেলতে পারেনি আচ্ছা, বলে হিমাদ্র একটু আমতা আমতা করে আবার বলে। আপনার নম্বরটা পাওয়া গেলে একটু সুবিধা হতো। হিমাদ্রর কথায় চোখ টেরা করে চাইল সুদেষ্ণা। হিমাদ্র সেই চাহনি বুঝল, তাই সাফাই গাওয়ার মতো করে বলল, আসলে কালকে আমি আসবো কিনা আর আপনি আসবেন কিনা কিভাবে জানবো? তারপর এত বড় কলেজে আপনাকে কিভাবে খুঁজবো, তাই বললাম আর কি। সুদেষ্ণা হিমাদ্রর কথা বুঝল বোধহয়, তাই একটু ঘাড় কাত করে বলল। নোট করুন তাহলে। হিমাদ্র চটপট ফোন বের করে তাকালো সুদেষ্ণার পানে। তারপর সুদেষ্ণা সময় নিয়ে বলল। এবার আসি তাহলে। সুদেষ্ণা আর হিমাদ্রর উত্তরের আশা করল না, ব্যস্ত পায়ে স্থান ত্যাগ করল। হিমাদ্র সুদেষ্ণার যাওয়ার পানে তাকিয়ে রইল যতদূর পর্যন্ত সুদেষ্ণাকে দেখা যাচ্ছে। তারপর মুচকি হেসে মাথার চুলগুলো ঠিক করে বলল। এটা প্রথম ধাপ আমাদের কাছে আসার। স্ট্যান্ডের ঘাটের কাছে মুখ ভার করে বসে আছে স্নেহা। এখন সে সুদেষ্ণাকে বড্ড মিস করছে। তখন সুদেষ্ণাকে ফোন করে খোঁজ নিয়ে জানতে পারল যে তাদের আজকে দেখা হবে না। সুদেষ্ণার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সুদেষ্ণার ফোন রাখার পরে অনুর ফোনে আকাশের ফোন আসে। এখন অনু আকাশের সাথে ব্যস্ত। স্নেহা ঘাড় উঁচু করে আশেপাশে চোখ বুলালো। না, মেয়েটাকে দূর দূরান্তের কোথাও দেখা যাচ্ছে না। অনু পায়চারি করতে করতে কথা বলছিল এখানে, তারপর হঠাৎ কোথায় উড়ে গেছে। এতে স্নেহা বেশ বিরক্ত হলো। মুখ থেকে চসূচক শব্দ করে বলল। ধ্যাত, ভাল লাগে না। হঠাৎ পাশে ধপ করে আওয়াজ হলো। স্নেহা পাশ ফিরে দেখল অয়ন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটা ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো। এবার কোথায় পালাবে পুচকে? স্নেহা এবার বেজায় বিরক্ত হলো। আজকের দিনটা সকাল থেকেই বাজে যাচ্ছে তার, তবে আজকে আর রাগ দেখালো না স্নেহা, চুপচাপ বসে রইল। আজকে আর পালানোর চেষ্টাও করলো না। অয়নের দিকে যেয়ে বেশ শান্তভাবেই বলল। আপনি চাইছেনটা কি বলুন তো? বেশি কিছু না, ওই ঘটনার জন্য আমি ক্ষমা চাইতে চাইছি, তো ক্ষমা করবেন তো? দেখুন, আমি আপনার ওপর রেগে নেই, তো ক্ষমা করার কথা আসছে না। আমি কবেই ওই ঘটনা ভুলে গেছি। তাছাড়া আপনার কোনো দোষ ছিল না। তো আমি ক্ষমা পেয়ে গেছি। ধরেননি? হ্যাঁ। তবে আমি বিশ্বাস করব কিভাবে যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? এটা আপনার ব্যাপার, বিশ্বাস করেন কিনা। বলে স্নেহা উঠে দাঁড়ালো। আমরা বন্ধু হতে পারি? অয়নও উঠতে উঠতে বলল। তারপর স্নেহার দিকে তাকালো। মেয়েটা তার দিকে কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। অয়ন এবার আমতা আমতা করে বলল। তাহলে আমি বিশ্বাস করব যে আপনি আসলেই আমাকে ক্ষমা করেছেন। অয়নের কথায় স্নেহা ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে লাগলো। এই দৃশ্য দেখে অয়ন ঢোক গেল। তার হঠাৎ প্রচুর জলতেষ্টা পাচ্ছে, তবে নিজেকে সংযত করে অন্যদিকে তাকালো অয়ন। বেশ কিছুক্ষণ পর স্নেহা বলল। আমরা বন্ধু হতে পারি? আপনি আমার থেকে কত বড়? বয়স দেখে বন্ধুত্ব হয় নাকি? যে কোনো বয়সের মানুষই বন্ধু হতে পারে। আচ্ছা বেশ, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। বলে স্নেহা ডান হাতটা এগিয়ে দিল অয়নের দিকে। দুজনের নাম্বার আদান প্রদান হলো। সূচনা হলো নতুন বন্ধুত্বের। তার সাক্ষী রইল এই প্রকৃতি। স্নেহা অয়নের থেকে বিদায় নিয়ে স্থান ত্যাগ করলো, আর অয়ন তাকিয়ে রইল স্নেহার যাওয়ার পানে। মিলি তার দিদির সাথে শপিং মল এসেছে বিয়ের কেনাকাটা করতে, সাথে নতুন জামাইবাবুও আছে। দুজনে সামনে হাঁটছে হাত ধরে, আর মিলি একটু পেছনে হাঁটছে। মিলির ফোনটা হঠাৎ শব্দ করে বেজে উঠল। মিলি বেশ খুশি হলো, ভাবল হিমাদ্র হয়তো ফোন করেছে। দিদির বাড়ি আসার পর থেকে হিমাদ্রর সাথে তেমন কথা হয়নি মিলির। মিলি অবশ্য কথা বলতে চেয়েছিল, তবে হিমাদ্র তাকে ফোন করেনি।
এতে মিলির একটু অভিমান হয়েছিল হিমাদ্রর ওপর, তাই আর যোগাযোগ করেনি। মিলি দ্রুত ফোন রিসিভ করে কানে ধরল, অথচ একবার দেখল না ফোনের স্ক্রিনে কার নাম আছে। বেশ গদগদ কণ্ঠে বলল, তোর আজকে আমার কথা মনে পড়লো হিমাদ্র? ফোনের অপর পাশের মানুষটার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মিলি বেশ অধৈর্য হলো, ব্যস্ত কণ্ঠে বলল, হ্যালো, শুনতে পাচ্ছিস? আমি সুমন বলছি। একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো ফোনের অপর প্রান্ত থেকে। মিলি দ্রুত কান থেকে ফোন নামিয়ে দেখল স্ক্রিনে জ্বলজ্বল করছে সুমন নামটা। মিলি আবার ফোনটা কানে চেপে ধরল, তারপর বলল, ও তুই, আমি খেয়াল করিনি রে। আমি ভাবলাম হয়তো হিমাদ্র হবে। দেখ না, কতদিন ধরে আমাকে ফোনই করেনি, হয়তো আমাকে ভুলে টুলেই গেছে। সুমন ফোন কানে নিয়ে চুপচাপ মিলির কথায় শুনল। মিলি বকবক করেই যাচ্ছে, তার মধ্যে বেশিরভাগ হিমাদ্রকে নিয়ে অভিযোগ রয়েছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর সুমন ফোন কাটল, তারপর ফোনটা বুকের উপর চেপে ধরল। তার বুকের কাছে বড্ড জ্বলছে। একটু শান্তি পাওয়ার জন্য মেয়েটাকে ফোন করা, অথচ মেয়েটা না জেনেই তাকে পোড়াচ্ছে। সুমন একটা সিগারেট ধরিয়ে টান বসালো, মুখ থেকে ধোঁয়া বার করে উড়িয়ে দিল খোলা আকাশে। ধোঁয়াগুলো ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, তবে কষ্টগুলো গেল কি? যায়নি। কি ভালো হতো না যদি সব দুঃখ, কষ্ট, অনুভূতি এই ধোঁয়ার মতো মিলিয়ে যেত। সুমন ভেবে দেখল মিলি আসে একই জায়গায় আছে, তাদের দুজনেরই একতরফা ভালোবাসা। সুমনের ভাবতে কষ্ট হয় যে ব্যথাটা সে পাচ্ছে কোনো একদিন মিলিও পাবে। হ্যাঁ, সুমন মিলিকে ভালোবাসে, ঠিক কবে থেকে তা জানে না, তবে জানানোর আগে মিলি নিজের মন হিমাদ্রকে দিয়ে ফেলেছিল, তাই সুমন আর জানায়নি। তবে ভালোবাসে ঠিকই। বন্ধু মহলে কেউ জানে না মিলি হিমাদ্রকে ভালোবাসে, এই কথা তাদের আন্দাজের বাইরে। তবে সবাই সুমনের মনের কথা জানে। মিলি যখন হিমাদ্রকে নিয়ে অধিকার বোধ দেখায়, তখন সুমনের বেশ কষ্ট হয়। নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর কথা শুনে কতটা কষ্ট হয় তা বোঝানোর বাইরে। সুমন সিগারেট শেষে টান বসিয়ে তা পায়ের নিচে ফেলে ধুইসে দিল, তারপর দূর আকাশের দিকে চেয়ে বলল, তুই আমায় ভালোবাসলে আজ কাহিনী অন্য হতো। দুজনকে এইভাবে ভালোবাসার আগুনে দগ্ধ হতে হতো না। দুজনে হয়তো এত কষ্টও পেতাম না। রাত প্রায় 1:45। তখন প্রকৃতি যেন নিজ ধ্বংসে মেতেছে। আকাশটা কালো চাদরে আবৃত। থেকে থেকে শোনা যাচ্ছে মেঘের তীব্র গর্জন, আর ঝড় বৃষ্টি তো আছেই। 2 দিন ধরে কেমন গরম গরম ভাব ছিল। শীত একেবারে ছিল না বললেই চলে। তবে কালকে বিকেল 7টা থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর থামার নাম নেই। স্নেহা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। বাইরে যে এখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সে খবর তার জানা নেই। হঠাৎ ফোনের বিকট শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে গেল স্নেহার। তবু উঠল না মেয়েটা। বিছানায় হাত রেখে ফোন খুঁজে ফোনের ডান দিকে সুইচ চেপে দিল। সঙ্গে সঙ্গে ফোনের আওয়াজ বন্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই ফোনটা সশব্দে বেজে উঠল। তার আওয়াজ বন্ধ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে একটা বিকট শব্দের উৎপত্তি ঘটাচ্ছে। স্নেহা নিভু নিভু চোখে চাইল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এই ঝড় বৃষ্টিতে কারেন্ট নেই মনে হয়। ততক্ষণে ফোনের কোনো আওয়াজ আর শোনা যাচ্ছে না, তবে বাইরে তীব্র বর্ষণের ঝুমঝুম শব্দ শোনা যাচ্ছে। স্নেহা হাতরে ফোনটা খুঁজল। ডান দিকে চাপ দেওয়ার পর ফোনের স্ক্রিনে অয়ন নামটা ভেসে উঠল। স্নেহার ঘুম তৎক্ষণাৎ উড়ে গেল। অয়নের কাজে স্নেহা বেশ অবাকই হলো। নাম্বার দেওয়ার পর তাদের কথা রোজই হয়, তবে অয়ন কোনোদিন ফোন করেনি, তাও আবার এত রাতে। স্নেহা এবার বেশ চিন্তায় পড়ল। কি এমন কথা হবে এত রাতে? তাদের আজকে রাত 10টা পর্যন্ত কথা হয়েছে, তবে অন্যদিন প্রায় রাত 2-2:30 পর্যন্ত কথা হতো। কয়েকদিন ঠিক মতো না ঘুমানোর জন্য
আজকে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে। স্নেহার এই আকাশ কুসুম চিন্তার মধ্যেই আবার ফোনটা বেজে উঠল। স্নেহা বিলম্ব না করে ফোন রিসিভ করে কানে নিল। তবে ফোনের অপর প্রান্ত থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। স্নেহা বেশ অধৈর্য হয়ে পড়ল। তড়িঘড়ি করে চিন্তিত কণ্ঠে বলল, হ্যালো। তখনও অয়নের নিঃশ্বাস ছাড়া কোনো সারা শব্দই শোনা গেল না। স্নেহা বেশ অধৈর্য হয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? অয়ন, কিছু বলছে না কেন? আমার মেসেজের উত্তর দেননি কেন স্নেহা? অয়ন বেশ গম্ভীর গলায় বলল। এই রকম প্রশ্নে হকচকিয়ে গেল স্নেহা। উত্তর দেননি কেন? এর কি মানে? মানুষ ব্যস্ত তো থাকতেই পারে। আর সব থেকে বড় কথা, স্নেহার ইচ্ছে হলে রিপ্লাই দেবে, না হলে নয়। অয়নের এই জবাবদিহিতে বেজায় বিরক্ত হলো স্নেহা। বেশ রাগী গলায় বলল, এই রাত দুপুরে এইটা জানার জন্য ফোন করেছেন? আপনি কি পাগল? যদি বলি হ্যাঁ, হ্যাঁ, আমি এটা জানার জন্যই ফোন করেছি। হ্যাঁ, আমি পাগল হচ্ছি ধীরে ধীরে। অয়নের এমন উত্তর শুনে স্নেহা অবাক না হয়ে পারল না। নিশ্চয়ই মানুষটা কিছু খেয়ে তাকে ফোন করেছে। আপনি মনে হয় কিছু খেয়েছেন, গিয়ে রেস্ট নিন, কালকে কথা হবে। তাই ভেবে স্নেহা বলল। স্নেহা? অয়ন বেশ নরম গলায় বলল। স্নেহার বুকটা ধক করে উঠল। অয়নের আওয়াজে কিছু একটা ছিল। কত সুন্দর কোমলভাবে স্নেহ মিশ্রিত কণ্ঠে ডাকল লোকটা। স্নেহা লক্ষ্য করল তার আর রাগ কিংবা বিরক্তি লাগছে না, বরং একটু অস্বস্তি আর লজ্জা লাগছে। স্নেহা নিজেকে সংযত করে বলল, হুম। ফোনের দুই প্রান্ত থেকে কোনো শব্দই শোনা যাচ্ছে না, শুধুমাত্র শোনা যাচ্ছে একে অপরের নিঃশ্বাসের শব্দ। অয়ন বেশ সময় নিয়ে ধীরে সুস্থে বলল, বাইরের এই প্রবল ঝড় বৃষ্টিতে আমার বুকেও যে তীব্র ঝড় হচ্ছে, আপনি খোঁজ নেননি কেন স্নেহা? আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি আপনার অপেক্ষায় ছিলাম, অথচ আপনি একবারও আমার কথা জানতে চাইলেন না কেন স্নেহময়ী? স্নেহার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। শরীরটা কেমন অবশ অবশ লাগছে। স্নেহময়ী নামে কখনো কেউ ডাকেনি। এত আদর মিশ্রিত ডাক আগে কখনো শোনেনি স্নেহা। স্নেহার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। তবু স্নেহা বলল, আপনি ঠিক আছেন? আমি একটু ঠিক নেই স্নেহ। আপনি রেস্ট নিন, কালকে কথা বলছি। অয়নকে কিছু বলতে না দিয়ে স্নেহা ফোন কেটে দিল। তারপর ফোনটা বুকে চেপে ধরল। তার শরীরটা তখনও কাঁপছে। কেমন একটা এলোমেলো অনুভূতি মনের মধ্যে উকি দিচ্ছে, যা আগে কখনো হয়নি। বাইরে ঝড় বৃষ্টিতে অন্ধকার ঘরে কোনো পুরুষের মুখ দেখে এমন আদর মিশ্রিত ডাক যে কোনো রমণীর বুকে ঝড় তুলতে যথেষ্ট। স্নেহার বুকেও তীব্র ঝড় উঠেছে। এই রাতে বোধহয় আর ঘুম হবে না। অপরদিকে অয়ন ফোনটা পকেটে পুরে একটা সিগারেট জ্বালালো। তবে অন্ধকার ঘরে অয়নকে দেখা গেল না, না তো তার অভিব্যক্তি দেখা গেল। তবে অয়নের এই কয়দিনে কিছু একটা হয়েছে। পুচকে মেয়েটাকে না দেখলে শান্তি হচ্ছে না। অয়ন বোধহয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। অয়নের মনে আছে তাদের প্রথম সাক্ষাৎ। তবে ভাবিনি মেয়েটার প্রতি তার মনে অনুভূতি জন্ম নেবে। অয়ন শুনেছে সবাই নাকি মেয়েদের চোখে নিজের সর্বনাশ দেখে, অথচ অয়ন মেয়েটার চোখের জলে নিজের সর্বনাশ দেখেছে। কি অদ্ভুত, তাই না? অয়নের প্রথম কোনো মেয়ের কান্নারত মুখ বুকে সুখ দিল। স্নেহার কান্না দেখে অয়নের মাথায় একটাই কথা এসেছিল, সব মেয়েদেরই কাঁদলে এত সুন্দর লাগে বুঝি, নাকি শুধু এই মেয়েটার কান্নারত মুখশ্রী তার কাছে সুন্দর লাগছে? অয়ন কোনো উত্তর পায়নি। তবে তারপর থেকেই অয়ন মেয়েটাকে আড়ালে দেখত। তারপর কথা বলার চেষ্টাও করেছিল। তাই তো জল আজ এতদূর গড়িয়েছে। স্নেহা এই কয়েকদিনে অয়নের অভ্যাসে পরিণত হয়েছে। তাই তো মেয়েটার উপেক্ষা অয়নের সহ্য হলো না। আজকে অয়ন অনুভব করেছে মেয়েটার গুরুত্ব তার জীবনে অনেক, আর তা ধীরে ধীরে বেড়েই চলেছে।
অয়ন সিগারেটে শেষ টান দিয়ে মেঝেতে ফেলে দিয়ে আবার একটা ধরালো। তার আর ঘুম হবে না। দুই প্রান্তের মানুষেরই চোখে ঘুম নেই, তবে তা কেউ জানল না। সকাল 11টা। চন্দননগর স্ট্যান্ডে মানুষজন একেবারে গম গম করছে। সোনালি আলোয় পুরো স্ট্যান্ড ঝলমল করছে। রাস্তাগুলো দেখে বোঝার উপায় নেই যে কালকে এত বৃষ্টি হয়েছে। তবে পার্কগুলো কাদায় পরিপূর্ণ। চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়, সাথে কপত কপতিরা তো আছে। তাদের হাত ধরে ঘুরতে দেখা যাচ্ছে। সুদেষ্ণা পুরো স্ট্যান্ডে চোখ বুলিয়ে দ্রুত গতিতে কলেজে ঢুকলো। তবে তার আজকে তেমন কোনো ক্লাস নেই, তবে শুধুমাত্র হিমাদ্রর জন্য আজকে আসা। সুদেষ্ণা ভেবেছিল আজকে কলেজে আসবে না, তবে হিমাদ্র মেসেজে জানিয়েছে যে তার আজকে লাইব্রেরিতে যাওয়ার ইচ্ছা আছে, তাই সুদেষ্ণাও আর না করতে পারেনি। তাদের আজকে 11টায় লাইব্রেরির বাইরে দেখা করার কথা, তবে সুদেষ্ণার একটু দেরি হয়ে গেছে। বেশ, তাদের মধ্যে কথোপকথনের পরিমাণ এইটুকুই। লাইব্রেরির বাইরে বসে আছে হিমাদ্র আর বরাবর হাত ঘড়ির দিকে নজর দিচ্ছে। প্রায় 10:30 থেকে হিমাদ্র সুদেষ্ণার জন্য লাইব্রেরির বাইরে অপেক্ষা করছে, যাতে সুদেষ্ণাকে অপেক্ষা করতে না হয়। তবে ঘড়িতে 11টা থেকে বেশি হচ্ছে, তবে হয়তো সুদেষ্ণা আসবে না। হিমাদ্রর এইসব ভাবনার মাঝেই দূর থেকে সুদেষ্ণাকে আসতে দেখা গেল। হিমাদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তবে এসেছে। হিমাদ্র তো ভেবেছিল আসবে না হয়তো। মেয়েটা তো তাকে দেখলেই খালি পালাই পালাই করে। ইতিমধ্যেই সুদেষ্ণা হিমাদ্রর কাছে এসে এক নিঃশ্বাসে বলে উঠল, সরি, আসলে ট্রাফিক। থাক, আর এক্সপ্লেন করা দরকার নেই। সুদেষ্ণাকে বলতে না দিয়ে হিমাদ্র বলে উঠল। আসুন। হিমাদ্র সুদেষ্ণার উদ্দেশ্যে বলে লাইব্রেরির দিকে হাঁটা দিল। সুদেষ্ণাও হিমাদ্রর পেছনে গেল। তারপর লাইব্রেরির কার্ড দিয়ে দুজনে এন্ট্রি করিয়ে লাইব্রেরিতে ঢুকলো। তখন সৌরিশবাবু ফাইল চেক করছিলেন। তখন সুদেষ্ণার দিকে তাকিয়ে ফোকলা দাঁত বের করে একটা হাসি উপহার দিলেন। বিনিময়ে সুদেষ্ণাও মুচকি হাসল। তারপর হিমাদ্রর দিকে তাকালেন। হিমাদ্র তৎক্ষণাৎ একটা চোখ টিপ দিল, যা দেখে সৌরিশবাবু মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বললেন, বেয়াদব ছেলে। আমার কিন্তু খুব একটা উপন্যাস পড়া হয়নি, তবে আপনি কীরকম উপন্যাস পড়তে চাইছেন? সুদেষ্ণা লাইব্রেরির বই দেখতে দেখতে বলল। সুদেষ্ণার কথায় হিমাদ্র বলার মতো কিছুই খুঁজে পেল না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বইয়ে ডুবে থাকা সুদেষ্ণার দিকে। সুদেষ্ণা বই থেকে মুখ তুলে পাশে দাঁড়ানো হিমাদ্রর দিকে চাইল। ভাবল হিমাদ্র হয়তো তার কথা বুঝতে পারেনি, তাই বোঝানোর ভঙ্গিতে বলল, মানে রোমান্টিক কিছু পড়বেন না থ্রিলার কিছু? রোমান্টিক কোনো বই সাজেস্ট করুন। সুদেষ্ণাকে কিছু বলতে না দিয়ে হিমাদ্র বলে উঠল, তাহলে চোখের বালি পড়ে দেখতে পারেন। আচ্ছা। সুদেষ্ণা বুক শেলফ থেকে চোখের বালি বইটা নিয়ে হিমাদ্রর হাতে দিল আর নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস নিয়ে একটা চেয়ার টেনে বসল। হিমাদ্রও সুদেষ্ণা ঠিক সামনের চেয়ার টেনে বসল আর বইয়ের 1 নম্বর পেজ খুলে সুদেষ্ণার দিকে তাকিয়ে রইল। সুদেষ্ণা তখন আর এই জগতে নেই। তার আশেপাশে কি হচ্ছে সেই দিকে তার খেয়াল নেই। যদি খেয়াল থাকতো তো নিশ্চয়ই দেখত একজোড়া চোখ তার দিকেই তাকিয়ে আছে, তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কলেজ ক্যাম্পাসে বসে আছে অয়ন আর সুমন। সুমনের হাতে গিটার আছে, তবে আজকে আর গান গাওয়া হয়নি তার। বন্ধু মহলে সবাই যে যার কাজে ব্যস্ত। কাজ বলতে সব মজনুগুলো লায়লার পেছনে পড়ে আছে। হিমাদ্র লাইব্রেরিতে নিজের লায়লাকে বটাতে গেছে, আর রুদ্র রিয়া কলেজের কোনো কোনায় একে অপরের হাত ধরে প্রেম করছে। আর সুমনের না হওয়া লায়লা এখান থেকে গায়েবই আছে। শেষ পর্যন্ত বাঁচল অয়ন। সেই মজনু এখন কবি সিং হয়ে চুপচাপ বসে আছে। কখন থেকেই অয়ন মুখ ভার করে বসে আছে। চোখ তার টকটকে লাল ধারণ করেছে। দেখেই মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুমায়নি।
এতক্ষণ সুমন চুপচাপ অয়নকে দেখছিল, এখন কিছু না বলে পারল না। সুমন অয়নের পিঠে একটা কিল বসিয়ে বলল, সালা, তোর কোন লাইনে ছেড়ে চলে গেছে রে, যার জন্য কবির সিং হয়ে বসে আছিস? সুমনের কথায় অয়ন তাকালো সুমনের দিকে, তারপর বলল, কেউ এসব বকছিস? তেমন কিছু নয়। তোর কি মনে হয় আমি ভাত না খেয়ে ঘাস খাই? শোন, তোকে সেই ছোট্টবেলা থেকে চিনি, তোর নারী নক্ষত্র সব জানা আছে আমার। তাড়াতাড়ি বল, মেয়েটা কে? অয়ন ভাবল স্নেহার কথা বলে দেবে। বন্ধুদের থেকে কোনো কথা লুকিয়ে কোনো লাভ নেই, তারা ঠিক সব কথা বুঝে নেয়। অয়ন কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই সুমনের ফোনটা শব্দ করে বেজে উঠল। অয়ন আর কিছুই বলল না। সুমন ফোনটা রিসিভ করে কানে নিল। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো মিষ্টি একটা কণ্ঠস্বর। হ্যালো, হ্যাঁ বল। এই মাত্র। কোথায় রে? কখন থেকে ফোন করছি, রিসিভ করছে না। মিলি মুখ ফুলিয়ে বলল। মিলির এই কথার উত্তর সুমন দিতে পারবে না। কি বলবে? হিমাদ্র তার পছন্দের মানুষের সাথে আছে, তা শুনে মিলি যে বড্ড কষ্ট পাবে। তাই সুমন মিথ্যে করে বলল, আমি জানি না রে, হিমাদ্র তো কখনো কলেজে আসেনি। ও, মিলি ছোট করে বলল, তাহলে রাখছি। এই না, আমাকে একটু শাড়ি পছন্দ করে দে। তার জন্য হিমাদ্রকে ফোন করছিলাম, তারপর রিয়াকেও ফোন করেছি, কিন্তু কারোর পাত্তা পাওয়াই যায়নি। আচ্ছা, ভিডিও কল কর। মিলি তৎক্ষণাৎ সুমনকে ভিডিও কল করলো। সুমন ফোন রিসিভ করলো। মিলির মুখ ব্যতীত শুধু শাড়ি দেখা যাচ্ছে। মিলি সম্ভবত কোনো শাড়ির দোকানে এসেছে। মিলি একটা রয়্যাল ব্লু রঙের শাড়ি নিয়ে বলল, দেখ, এই শাড়িটা নেব, ভালো লাগবে আমার মধ্যে। মিলির দেখানো শাড়িটা কিছুক্ষণ দেখে সুমন বলল, তোর হাতে শাড়ির ঠিক নিচের দিকে যে কালো রঙের শাড়িটা, তোর মধ্যে দারুণ মানাবে। মিলি ব্লু রঙের শাড়িটা রেখে দিয়ে কালো শাড়িটা হাতে তুলে নিয়ে দেখতে লাগলো। তারপর বলল, কিন্তু ব্লু রংটা তো হিমাদ্রর প্রিয় রং, তাই আর কি ওই শাড়িটাই নিতে চাইছিলাম। মিলির কথা শুনে সুমনের বুকে কেমন চিনচিনে ব্যথা হলো, তবে সুমন তা পাত্তা দিল না। বেশ গম্ভীরভাবেই বলল, দেখ কি করবি, যা ভালো মনে হয় তাই কর। সুমনের কথার পরিবর্তে মিলি কিছু বলল না। শাড়িটা গায়ে নিয়ে দেখল। পাশ থেকে তার দিদিও বলল ভালো লাগছে। অবশ্য তারও শাড়িটা পছন্দ হয়েছে। মূলত তার দিদিরই বিয়ের শপিং চলছে এখন। অবশেষে মিলি সুমনকে বলল, আমার শাড়িটা পছন্দ হয়েছে, তাহলে এটাই নিচ্ছি। আচ্ছা, তাহলে রাখছি। বলে সুমন ফোনটা কেটে দিল। তারপর বিড়বিড় করে বলল, এই রকমই যদি আমাকেও তুই বেছে নিতিস। বলে একটা মলিন হাসি হাসল। তারপর অয়নের দিকে তাকিয়ে পিঠে একটা চট দিয়ে বলল, বুঝলি, এই প্রেম তো ভালো নয় ভাই, বড্ড জ্বালা যন্ত্রণা এতে। সুমনের কথায় অয়ন তাকালো সুমনের দিকে। অয়ন বুঝল তার বন্ধুর মনের অবস্থা, তবে কিছু যে আর করার নেই। সেও যে না বুঝে এই প্রেম নামক অনলে ঝাঁপ দিয়ে দিয়েছে। এবার এই প্রেমে যে তার মৃত্যু নিশ্চিত। ফাঁকা লাইব্রেরি, শুধু হিমাদ্র আর সুদেষ্ণায় আছে আপাতত। সুদেষ্ণার এতক্ষণে 8টা পর্ব পড়া হয়ে গেছে। হঠাৎ সামনে বসে থাকা হিমাদ্রর দিকে নজর গেল, যে এখন তারই দিকে হাঁ করে তাকিয়ে আছে। সুদেষ্ণা লক্ষ্য করলো হিমাদ্র বইয়ের প্রথম পাতা খুলে বসে আছে। সুদেষ্ণার এবার বেশ খারাপ লাগলো। সুদেষ্ণা ভাবলো হিমাদ্রর হয়তো বইটা ভালো লাগেনি, কিন্তু কিছু বলতে পারছে না। তাই সুদেষ্ণা হিমাদ্রর উদ্দেশ্যে নিজেই বলল, আপনি কিছু বলবেন? সুদেষ্ণার হঠাৎ প্রশ্নে হকচকিয়ে গেল হিমাদ্র। এতক্ষণে তার ধ্যান ভাঙল, তবে কি বলবে খুঁজে পেল না। আমতা আমতা করে কিছু বলতে চাইল, তবে বলতে পারল না। তার আগে এই সুদেষ্ণা বলে উঠল, আপনার কি বইটা ভালো লাগছে না পড়তে? এবার হিমাদ্র বেশ বিপাকে পড়ল। সে তো বইটা পড়েই দেখেনি। হিমাদ্র কিছুক্ষণ ভেবে তারপর বলল, আসলে বইটার লেখনী ভালো, তবে কেন যেন মন বসাতে পারছি না। হিমাদ্রর কথা শুনে সুদেষ্ণা কিছু একটা ভাবল। তারপর হঠাৎ বই নিয়ে উঠে দাঁড়ালো আর বলল, বইটা নিয়ে আসুন। হিমাদ্র কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুদেষ্ণার যাওয়ার দিকে। তারপর
নিজেও সুদেষ্ণার পেছনে হাঁটা দিল। সুদেষ্ণার লাইব্রেরির খাতায় সব ডিটেলসে লিখে বই সমেত পাশে দাঁড়ালো। তারপর হিমাদ্রকে চোখের ইশারায় লিখতে বলল। হিমাদ্র লাইব্রেরির খাতায় চোখ বোলালো। খাতাতে বইয়ের ডিটেলস আর নিজের ডিটেলস লিখতে হবে। হিমাদ্র বেশ সময় নিয়ে লিখল। এটা অবশ্য তার প্রথমবার বই নেওয়া। সেন্ট্রাল লাইব্রেরির নিয়ম, বই নিলে তার ডিটেলস আর নিজের ডিটেলস লিখতে হয়। তবে বই নিয়ে পড়লে এত ঝামেলা থাকে না। সুদেষ্ণা প্রথমে লাইব্রেরি থেকে সৌরীশবাবুকে আসছি বলে বেরিয়ে পড়ে। অবশ্য ধন্যবাদ জানাতে ভোলেনি। তারপর হিমাদ্র বেরিয়ে যায় সুদেষ্ণাকে অনুসরণ করে। আর হিমাদ্রর যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন সৌরীশবাবু। এটা সৌরীশবাবুর জীবনে প্রথম আশ্চর্যজনক ঘটনা। পৃথিবীর সব থেকে বড় বেয়াদ্দপ ছেলে হিমাদ্র তার সাথে কোনো বেয়াদ্দপি করেনি। যে ছেলে কিনা তাকে কথায় কথায় অপদস্থ করে, এটা ভাববার বিষয়। তিনি ধীরে ধীরে বিড়বিড় করে বললেন, প্রেমে পড়ে বেয়াদব ছেলে বোধহয় ভালো হয়ে গেছে। মেইন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ভিড় জমেছে। সুমনের হাতে গিটার আছে আর তাকে ঘিরে রেখেছে সবাই। কিছু কিছু মেয়েরা তাদেরই ডিপার্টমেন্টের, আর কিছু কিছু অন্য ডিপার্টমেন্টের। করিডোর আর ক্লাসের জানালাগুলোতেও মেয়েদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুমনের পাশেই অয়ন বসে আছে। দুজনেরই মনের অবস্থা খুব একটা ভালো না। এই সুন্দর আবহাওয়ায় বসন্তের আগমনে যেখানে চারিদিকে রঙিন, শোনা যাচ্ছে কোকিলের মধুর ডাক, সেখানে দুই মানবের মনে মেঘ জমেছে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। সুমন টুংটাং শব্দ করে গিটারে সুর তুলল। তারপর চোখ বন্ধ করে গাইতে লাগলো। মিলকে ভি হয় না মিলে তুমসে না জানে কিউ। বাকিটা নিজের দায়িত্বে শুনে নেবেন। আহ, গলায় কি আকুতি কাছের মানুষকে মনের কথা জানানোর। তবে মানুষটা তো আর কারোর আকুতি ভরা কণ্ঠস্বর শুনল না। শুনলে হয়তো কষ্টটা বুঝত। উপস্থিত সবাই গানের সাথে তাল মেলালো। তবে কেউ কি বুঝলো ছেলেটার মনের কথা? হয়তো বোঝেনি। তবে অয়ন হয়তো বুঝলো। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে শুধু একটাই প্রশ্ন আসছে, জীবনে প্রেম নামক অনুভূতিটা আসে কেন? আর যখন আসেই, তবে যে আমাকে হয়তো পছন্দ করে না, তার প্রতি কেন আসে? এত সুন্দর একটা আবহাওয়া একটা রোমান্টিক গান হলে ভালো হতো না? রিয়া রুদ্রের বাহু জড়িয়ে বলল। রিয়া আর রুদ্র সুমনদের থেকে কিছুটা দূরে বসে আছে। তারা সুমনদের গান ভালোই শুনতে পাচ্ছে। রিয়া মূলত সুমনের গান শুনে রুদ্রের উদ্দেশ্যে এমন মন্তব্য করল। রিয়ার কথা শুনে রুদ্র হঠাৎ গেয়ে উঠল। बन जा तू मेरी रानी तेनू महल गवा दूंगा बन मेरी महबूबा मैं तेनू ताज पवा दूंगा। বলেই রুদ্রের বাহুতে একটা চড় বসালো। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে আবার গেয়ে উঠল। तुमसे मिले दिल में इतना दर्द करारा। রিয়া এবার রাগী চোখে রুদ্রের দিকে তাকালো। তারপর বলল, থাকবে তুমি? রুদ্র রিয়ার রাগী লুক দেখে দমে গেল। মুখে আঙুল দিয়ে ঘাড় নেড়ে বোঝালো সে চুপ হয়ে গেছে, আর গান গাইবে না। রুদ্রর অবস্থা দেখে রিয়ার ভীষণ হাসি পেল, তবে হাসল না। আবার রুদ্রের একটা বাহু জড়িয়ে ধরে ক্যাম্পাসের দৃশ্য দেখতে লাগলো। সুদেষ্ণা আর হিমাদ্র বর্তমানে স্ট্যান্ডের নিচের দিকে বসে আছে। চারিদিকে গাছপালা আর সামনে ঘাট আছে, আর লঞ্চ নৌকা ঘাট পারাপার হচ্ছে। থেকে থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। হিমাদ্র এবার পাশে বসা সুদেষ্ণার দিকে তাকালো। সে বর্তমানে মুগ্ধ দৃষ্টিতে ঘাটের দিকে চেয়ে আছে। হিমাদ্র মনে পড়ল এই জায়গাতেই সুদেষ্ণাকে বই পড়তে দেখেছিল, আর সেই দিনই সুদেষ্ণার পাশে অন্য ছেলেকে হিমাদ্র সহ্য করতে পারেনি। সেই দিন হিমাদ্র নিজের অনুভূতি সম্পর্কে অবগত হয়েছিল।
হিমাদ্রর আকাশ পাতাল চিন্তার মাঝেই সুদেষ্ণা প্রফুল্ল গলায় বলে উঠল, সুন্দর দৃশ্য না? আমি এখানে প্রায় চুপচাপ বসে থাকি, মাঝে মাঝে বই পড়ি। এখানে আলাদাই শান্তি আছে। বলে সুদেষ্ণা আবার ঘাটের দিকে চাইল। হিমাদ্র আজকে অন্য সুদেষ্ণাকে লক্ষ্য করল, যে সুদেষ্ণা হাসতে জানে, যে সুদেষ্ণা ভালো কথা বলতে জানে। এই সুদেষ্ণা আগের সুদেষ্ণা থেকে আলাদা। আগের সুদেষ্ণা কেমন গম্ভীর, তাকে কখনো হাসতে দেখেনি হিমাদ্র। হিমাদ্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সুদেষ্ণার হাস্যরত মুখের দিকে। তারপর বেশ ধীর কণ্ঠে বলল, সত্যি ভীষণ সুন্দর একটা দৃশ্য। হিমাদ্রর কথা সুদেষ্ণার কানে গেল। সে হিমাদ্রর দিকে না তাকিয়েই বলল, তাই তো আপনাকে এখানে এনেছি। এখানে বসে একবার বই খুললে আর সময়ের হিসাবই থাকবে না। আমি সময়ের হিসাব রাখতেও চাইছি না। হিমাদ্র ধীর কণ্ঠস্বর শুনে তাকালো সুদেষ্ণা। হিমাদ্র তার দিকেই তাকিয়ে দুজনকার দৃষ্টি এক হলো। সুদেষ্ণার বুকের মাঝে ধক করে উঠল। সুদেষ্ণার হাসি মিলিয়ে গেল, আবার পুরনো সুদেষ্ণায় ফিরে এলো। সুদেষ্ণা এলোমেলো দৃষ্টি ফেলল বইয়ের ওপর। তখনও হিমাদ্র থাই সুদেষ্ণার দিকে তাকিয়ে রইল। বর্তমানে অনু আর নেহা হাঁটছে ক্লাসের উদ্দেশ্যে। অনু ফোনের মধ্যে ঢুকে আছে, মানে আকাশের সাথে কথা বলছে, আর স্নেহা চুপচাপ হাঁটছে। তখনই তার চোখ যায় দূরে ক্যাম্পাসে আড্ডা দেওয়া সুমন্তের দিকে। তখন তাদের গান থেমে গেছে, সবাই বসে গল্প করছে। তবে অয়ন আর সুমন বাদে। হঠাৎ অয়ন স্নেহার দিকে তাকালো। স্নেহা আগে থেকে তাকিয়ে থাকায় দুজনের চোখাচোখি হলো। স্নেহা চোখ ফিরিয়ে নিল আর দ্রুত ক্যাম্পাসের উদ্দেশ্যে হাঁটা দিল। স্নেহার এই ব্যবহারে অয়ন বেশ কষ্ট পেল। আগেও তাদের এইরকম দেখা হয়েছে, তবে কথা না হলেও স্নেহা সামান্য হাসি উপহার দিয়ে যেত। তবে কি অয়ন একটু বেশি করে ফেলেছে? তার কি উচিত হয়নি নিজের অনুভূতি প্রকাশ করা? অয়ন স্নেহার এই উপেক্ষা নিতে পারছে না। এর থেকে ভালো বোধহয় তাদের আগের সময়ই ছিল। তখন অন্তত স্নেহার উপেক্ষা সহ্য করতে হতো না ভেবেই অয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তোমার নীরবতা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। অয়ন স্নেহার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। অয়নের কথায় স্নেহা চোখ তুলে চাইল অয়নের পানে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। বর্তমানে তারা স্ট্যান্ডের ঘাটের সিঁড়িতে পাশাপাশি বসে আছে। স্নেহার অবশ্য আসার ইচ্ছে ছিল না, তবে অয়নের অনেক অনুরোধের পর এসেছে। অয়নের সেই দিনের কথাগুলো স্নেহার বুকে ঝড় তুলেছে। এর আগে কখনো কোনো ছেলে এমন বলেনি। অয়নকে দেখলেই স্নেহার লজ্জা লাগছে, তাই তো এই কয়দিন পালিয়ে বেরিয়েছে। তবে আজকে অয়ন ঠিক ধরে ফেলেছে। তারপর অয়নের অনুরোধ আর স্নেহা ফেলতে পারেনি। ঠিক আছে, তোমার যখন আমার থেকে অসুবিধা হচ্ছে, তবে আমি আর তোমার সামনেই আসবো না। বলেই উঠে দাঁড়ালো অয়ন। অয়নের কণ্ঠস্বর ভীষণ করুণ শোনালো। সত্যি তো, একটা মানুষ কতই বা চেষ্টা করবে। আর যাই হোক, জোর করে তো কারোর মন পাওয়া যায় না। অয়নও চায় না স্নেহার ওপর জোর করতে। সে না হয় দূর থেকেই ভালোবাসবে। অয়নের কথা শুনে স্নেহার বুকটা ধক করে উঠল। স্নেহা তৎক্ষণাৎ অয়নের হাত ধরে ফেলল। অয়ন তাকালো স্নেহার দিকে। স্নেহা অয়নের দিকে তাকিয়ে বলল, আমি বলেছি আমার অসুবিধা হচ্ছে। তবে এই কয়দিন ইগনোর করার পেছনে এবার স্নেহা বেশ বিপাকে পড়ল। সে এবার কি বলবে? তার সামনে আসতে স্নেহার লজ্জা লাগছে, নাকি তাকে দেখলে স্নেহার সেই দিনের আদর মাখা কণ্ঠস্বর মনে পড়ছে? স্নেহা এবার মাথা নিচু করে নিল। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ তবে কি নীরবতাই সম্মতি লক্ষণ ধরে নিব? স্নেহা চোখ তুলে চাইল অয়নের পানে, তবে কিছু বলল না। তবে অয়ন কি তার চোখের ভাষা বুঝতে পারবে? চোখ নাকি অনেক কথা বলে,
তবে তার চোখ কি কথা বলছে না? স্নেহার জানতে বড্ড ইচ্ছে হলো। অয়ন স্নেহার হাত ছাড়িয়ে গটগট করে সামনের দিকে এগিয়ে গেল, আর স্নেহা অয়নের যাওয়ার পানে তাকিয়ে রইল। স্নেহা ভেবেছিল তাদের জীবনে হয়তো নতুন কিছু হবে, তবে এই রকম কিছু হবে আশা করেনি। সময় প্রবাহমান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। হাসি ঠাট্টা নাচ গান করে কেটে গেছে বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনে হিমাদ্র আর সুদেষ্ণার বন্ধুত্বের অনেক উন্নতি হয়েছে। তারা এখন অনেক ভালো বন্ধু। তারা একসাথে ভালোই সময় কাটায়। এই যেমন আজকে সুদেষ্ণার হিমাদ্র জগদ্দলের একটা পার্কে এসেছে। সুদেষ্ণা বাচ্চাদের মতো দোলনায় বসে আছে, ঠোঁটে তার মিষ্টি হাসি বর্তমান। হিমাদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুদেষ্ণার দিকে। মেয়েটা ভীষণ চঞ্চল, তবে নিজেকে চুপচাপ কেন দেখায় তা জানে না হিমাদ্র। এই কয়েকদিনে হিমাদ্র লক্ষ্য করেছে সুদেষ্ণা কথা বলতেও ভীষণ ভালোবাসে, তবে কেন নিজেকে সবসময় গুটিয়ে রাখে হিমাদ্র জানে না। অনেক হয়েছে, এবার নামো দেখি। বলেই হিমাদ্র সুদেষ্ণার হাত ধরে দোলনানি দিয়ে নামিয়ে দিল। তারপর হাত ধরেই সামনের দিকে হাঁটা দিল। পার্কটা ভীষণ বড় আর সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। ওই রাস্তা ধরেই হাঁটছে হিমাদ্র আর সুদেষ্ণা। হঠাৎ তাদের আয়ুষের সাথে দেখা হয়। পাশে তার একটা মেয়েও রয়েছে। আয়ুষ হয়তো এই মেয়েটার কথাই বলেছিল, তবে এই মুহূর্তে মেয়েটার নাম মনে পড়ছে না সুদেষ্ণার। আয়ুষের দিকে তাকিয়ে সুদেষ্ণা বলল, আরে আয়ুষ, কতদিন পর দেখা হলো, কেমন আছো? আয়ুষকে একটু ভীত দেখালো। সে হিমাদ্রর দিকে তাকিয়ে সুদেষ্ণার দিকে তাকালো, তারপর বলল, ভালো। আপনি কেমন আছেন ভাবি? আয়ুষের কথায় সুদেষ্ণা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আয়ুষের পানে। ছেলে বলে কি ভাবি? কয়েকদিন আগেই তাকে নাকি পছন্দ করত, এখন সে তার ভাইয়ের বউ। তবে কোন ভাইয়ের বউ সুদেষ্ণা নিজেই জানে না। সুদেষ্ণা এবার বেশ আশ্চর্য হয়ে আয়ুষের উদ্দেশ্যে বলল, পাগল নাকি? ভাবি বলছো কেন? আয়ুষ এবার হিমাদ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে সুদেষ্ণাকে কিছু বলতে চাইল, তবে বলতে পারল না। তার আগেই হিমাদ্র সুদেষ্ণার হাত ধরে সামনে যেতে যেতে বলল, আমাদের দেরি হচ্ছে, চলো। আয়ুষ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সুদেষ্ণাকে ভাবি বলার পেছনে প্রধান কারণ হিমাদ্র নিজেই, তবে সুদেষ্ণা আয়ুষের বেশ উপকার করেছে। সুদেষ্ণার বলা কথাগুলো আয়ুষের মনে দাগ কেটেছিল। এখন আয়ুষ ভালো আছে, ভীষণ খুশি আছে। সুদেষ্ণার জন্যই আয়ুষ সত্যিকারের ভালোবাসা চিনতে পেরেছে। আয়ুষ সব ভাবনা বাদ দিয়ে পাশে দাঁড়ানো মেয়েটার হাত সযত্নে আঁকড়ে ধরল, তারপর সামনের দিকে হাঁটা দিল। দীর্ঘদিন পর মিলি আজকে কলেজে এসেছে। কলেজের গেট দিয়ে ঢুকেই চোখ গেল ক্যাম্পাসে। সেখানে রুদ্র, রিয়া, সুমন আরও অনেকেই আড্ডা দিচ্ছে, তবে মিলির চোখ তো হিমাদ্রকে খুঁজে বেড়াচ্ছে। মিলি সময় ব্যয় না করে এগিয়ে গেল বন্ধুদের কাছে। কেমন আছিস তোরা? মিলি প্রফুল্ল গলায় বলে সুমনকে জাপটে ধরল। সুমন প্রথম ভড়কাল, তারপর যখন দেখল মিলি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নিজেও আগলে নিল মিলিকে। সুমনকে ছেড়ে একে একে সবাইকে আলিঙ্গন করল। মিলিকে দেখে রিয়া বেশ প্রফুল্ল গলায় বলল, তুই যে আসবি বলবি না তো? সারপ্রাইজ দিব বলেই বলিনি। মিলি সামান্য হেসে বলল, সত্যি সারপ্রাইজ হয়েছিস ভাইয়া? বলেই রিয়া আবার মিলির ওপর ঝাঁপিয়ে পড়ল। মিলিও জড়িয়ে ধরল রিয়াকে। আচ্ছা, বাকিতে দেখছি না, কোথায় ওরা? মিলি নিজের বন্ধুদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। মিলির কথায় সুমন মিলির দিকে তাকালো, তারপর মলিন হেসে মাটির নিচে দৃষ্টি ফেলল। তবে সেই হাসি কারোর নজরে এলো না। সুমন বেশ বুঝতে পেরেছে মিলি হিমাদ্রকে খুঁজছে, বাকিদের খবর নেওয়া বাহানা মাত্র।
বাকিরা বলতে হিমাদ্র আর অয়ন নেই। অয়ন এইমাত্র কোথায় গেল আর হিমাদ্র আসবে একটু পরে। ও আচ্ছা। অপ্রাপ্তিময় জীবনে আমার সব থেকে বড় প্রাপ্তি তুমি। আমার মরুভূমির মতো জীবনে এক পশলা বৃষ্টির মতো তুমি। এই 2 লাইন লিখে সুদেষ্ণা আবার গুনগুন করে পড়ল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল লেখাটা। ঠোঁটে তার মুচকি হাসি বর্তমান। ডায়েরি বন্ধ করে দিল সুদেষ্ণা। তারপর ডায়েরিটা টেবিলের উপর রেখে বালিশের উপর মাথা এলিয়ে দিল। জানালা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। গোল থালার মতো চাঁদ উঠেছে আকাশে। হালকা হাওয়ায় জানালার পর্দাগুলো উড়ছে। সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত। সুদেষ্ণা চোখ বন্ধ করে নিল। অমনি চোখের সামনে হিমাদ্রর হাস্যরত মুখ ভেসে উঠল। সুদেষ্ণা লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। সুদেষ্ণা হিমাদ্রকে নিয়ে এখন কত শত কল্পনা জল্পনা করে আর নিজেই ভেবে লাল নীল হয়ে যায়। সুদেষ্ণা হিমাদ্রর প্রেমে পড়েছে, তাও আবার ভীষণ বাজেভাবে। এটা হয়তো হওয়ারই ছিল। তার প্রতি হিমাদ্রর এত যত্ন সুদেষ্ণার মন কেড়েছে। অনু আর স্নেহা বাদে আগে কখনো কেউ হিমাদ্রর মতো সুদেষ্ণার সাথে মিশে দেখেনি। কেউ হিমাদ্রর মতো সুদেষ্ণাকে বোঝেনি। অবশ্য সুদেষ্ণার কোনো ছেলে বন্ধু ছিল না, তবে আয়ুষ এসেছিল বন্ধুত্ব করতে। এখন সুদেষ্ণা তার ভাবি হয়, তবে কোন ভাইয়ের বউ সুদেষ্ণা নিজেই জানে না। সুদেষ্ণা ভেবে নিয়েছে খুব তাড়াতাড়ি নিজের মনের কথা হিমাদ্রকে জানিয়ে দেবে। সূচনা হলো নতুন একদিনের। প্রতিদিনের মতন আজও মানুষজন যে যার কাজে যাচ্ছে। রাস্তায় দ্রুতগতিতে ছুটছে গাড়ি। চন্দননগর স্ট্যান্ডে ছাত্রছাত্রীদের ভিড় লেগে আছে। অনেকে গাছের ছায়ায় বসে আড্ডা দিচ্ছে, অনেকে আবার রোদকে উপেক্ষা করে হাঁটাহাঁটি করছে। মেন ক্যাম্পাসেও সিনিয়র স্টুডেন্টদের ভিড় জমেছে। কারোর হাতে অ্যাসাইনমেন্টের খাতা, কেউ কেউ বই হাতে নিয়ে বসে আছে। তবে পড়াশোনা বাদে সবাই গল্পই করছে। হেসে হেসে ঢলে পড়ছে একে অপরের গায়ে। সেই ভিড়ের মধ্যে অয়ন গম্ভীর হয়ে বসে আছে। তার মুখে হাসির চিহ্ন নেই। তার সে আড্ডায় মনও নেই। সে আছে নিজের চিন্তায়। হঠাৎ তার চোখ যায় কলেজের গেটে। স্নেহা আর অনু প্রবেশ করছে। সেই মুহূর্তে স্নেহাও তাকালো অয়নের দিকে। তাদের দৃষ্টি বিনিময় হলো, তবে অয়ন মুখ ফিরিয়ে নিল। অয়নের ইচ্ছে ছিল আর একটু তাকিয়ে দেখুক মেয়েটাকে, তবে সেই তো বলেছিল স্নেহার সামনে আর কোনো দিন যাবে না। অয়ন নিজের কথার মূল্য রেখেছে। সব থেকে বড় কথা, মেয়েটা যা চায় তাই তো করছে অয়ন। অয়নের এই ব্যবহারে স্নেহা অনেক কষ্ট পেয়েছে। আগে কখনো অয়ন এইভাবে মুখ ফিরিয়ে নেয়নি, বরং আগে অসভ্যদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। স্নেহার এখন মনে হচ্ছে আগের বেহায়া অয়নই ভালো ছিল। আগের অয়নই ভালো ছিল, যে দুষ্টু দুষ্টু কথা বলে স্নেহাকে লজ্জায় ফেলতো। স্নেহার চোখটা হঠাৎ জ্বলতে লাগলো। অয়নের এই উপেক্ষা স্নেহার মেনে নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, স্নেহা অয়নকে ভালোবাসে, তবে বাকিদের মতো সে প্রকাশ করতে পারে না। যদি সে অয়নকে নিজের মনের কথা বলতে পারত, তাহলে আজ পরিস্থিতি আলাদা হতো। এই কথা ভাবতে স্নেহার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অয়ন বসেই ছিল, তার মধ্যেই পিঠে জোরে একটা কিল বসালো কেউ। অয়ন বিরক্তিতে পেছন ফিরে তাকালো। মিলি দাঁত বের করে তার দিকেই তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে? কিছু না। বিরক্তি নিয়ে বলল অয়ন, তারপর মুখ ঘুরিয়ে নিল। যেদিন থেকে জেনেছে মিলি স্নেহার সাথে বাজে ব্যবহার করেছে, সেদিন থেকেই মিলির সাথে ঠিকঠাক কথা বলছে না অয়ন। তারপর আজকে তার মন মেজাজও ভালো নেই। তারপর মিলিকে দেখে অয়নের মাথাটা আরেকটু গরম হয়ে গেল। তবু নিজেকে সামলে চুপচাপ রইল অয়ন। তো মুখটা ওরকম বেগুনির মতো করে আছিস কেন? মিলির কথায় অয়ন কিছু বলল না। অয়ন চুপচাপ আছে দেখে মিলি বেশ বিরক্ত হলো। মিলি অয়নের হাত ধরে
টানাটানি করতে লাগলো। মিলির একটাই কথা, মন খারাপ? চল, আমি তোর মন ঠিক করে দিচ্ছি। এবার অয়নের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অয়ন বেশ রেগে মিলির হাত ধরে ডিপার্টমেন্টের দিকে গেল। এ দৃশ্য দূর থেকে হিমাদ্র আর সুমন লক্ষ্য করলো। সেই সময় তারাও একসাথে কলেজে প্রবেশ করছিল। তারা বুঝলো অয়ন বেশ রেগে আছে। তারাও অয়নের পেছনে গেল। অয়ন ক্লাসে এসে মিলির হাতটা ছেড়ে দিল। বেশ রেগে বলল, তুই চেয়েছিসটা কি বলতো? আমি কি এবার তোর কথা মতো চলবো? মিলি এই প্রথমবারের মতন অয়নের ব্যবহারে অবাক হলো। আগে অয়ন কখনো এমন ব্যবহার করেনি। মিলি অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, সামান্য এইটুকু কথার জন্য এইভাবে ব্যবহার করছিস? মিলির কথায় অয়ন ব্যঙ্গ করে হাসল। তারপর বলল, তো আমাকেও বুঝি টপ ফ্লোরে তোকে নিয়ে গিয়ে তোর সাথে বাজে ব্যবহার করা উচিত ছিল? মানে কি বলতে চাইছিস? ও প্লিজ, না বোঝার ভান করিস না। তুই কি ভাবছিস আমি জানি না? আমি সব ঘটনাই জানি। তুই কিভাবে ফার্স্ট ইয়ারের সুদেশনাকে হ্যারেস করেছিস আমি সব জানি। আর শুধুমাত্র তোর জন্যই আমি স্নেহার সাথে বাজে ব্যবহার করেছিলাম, যার জন্য এখনও আমাকে বাজে ছেলেই ভাবছি নিশ্চয়ই। তাই তো আমাকে প্রত্যাখ্যান করলাম। এক নাগারে কথাগুলো বলে ধপ করে বেঞ্চে বসলো অয়ন। অয়নের কথায় মিলি চুপ হয়ে গেল। তার মনে পড়ল সেই মেয়েটার কথা। তাকে সে উচিত শিক্ষাই দিয়েছিল। আর এইটার জন্য মিলির একটুও আফসোস হচ্ছে না। তার হিমাদ্রর সাথে কেউ বাজে ব্যবহার করলে সে তাকে ছেড়ে কথা বলবে না। সুদেশনার জন্য অয়ন এমন ব্যবহার করেছে ভেবে মিলির মাথায় আগুন জ্বলে উঠল। মিলি বেশ ঝাঁঝালো গলায় বলল, ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমার সাথে এমন ব্যবহার করছিস? শাট আপ মিলি। হিমাদ্র বলেই মিলির সামনে এসে দাঁড়ালো। পেছনে সুমনও এলো। তারা অনেকক্ষণ আগেই এসেছিল, তবে মিলি বা অয়ন কেউ দেখেনি, যার ফলে তাদের সব কথাই হিমাদ্র আর সুমন শুনেছে। আর শোনার পর থেকে হিমাদ্রর শরীর রাগে কাঁপছে, আর সুমন ভয় পাচ্ছে মিলির কথা ভেবে। তবে মিলি ভুল করেছে, তাহলে শাস্তি তো পেতেই হবে। তোর থেকে এটা আশা করিনি মিলি। তুই ভুল ভাবছিস হিমাদ্র। বলেই মিলি এক পা হিমাদ্রর দিকে এগিয়ে গেল। ও, তাহলে ঠিকটা তুই বল শুনি। যা করেছি তোর জন্যই তো করেছি। মেয়েটার সাহস কি করে হলো তোর গায়ে হাত তোলার? তাই ওকে জব্দ করেছি। আমার জন্য? আমি তোকে বলেছি সুদেন্সের সাথে এরকম ব্যবহার করতে? হিমাদ্রর গর্জনে কেঁপে উঠল সবাই। সুমন আর অয়ন চুপচাপ হিমাদ্র আর মিলির কথা শুনছে। তাছাড়া তাদের হাতে কিছু নেই। মিলি দোষ করেছে, তার হয়ে কথাও বলা যাবে না। মেয়েটার নাম তুই কিভাবে জানিস? সেটা ব্যাপারটা। তুই কি করেছিস? আমাদের জুনিয়রদের সাথে এরকম ব্যবহার করার কথা ছিল, তাহলে তারা কি শিখবে? মিলি ভ্রুকুচকে জিজ্ঞাসা করল। মিলি চুপ হয়ে গেল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। হিমাদ্র আবার ওই ফালতু মেয়েটার জন্য তাকে কথা শোনাচ্ছে। মিলির ভীষণ অভিমান হলো হিমাদ্রর ওপর। হিমাদ্র শুধু তার দোষই দেখছে, অথচ সে কেন কাজটা করেছে দেখছে না। মিলি অভিমানে আর কিছুই বলল না। চুপচাপ অশ্রু বিসর্জন দিতে দিতে হিমাদ্রর বকা শুনতে লাগলো। অয়নের অবস্থা খুব একটা ভালো না। তার মন মেজাজও ভালো নেই। অয়ন চুপচাপ একটা বেঞ্চে বসে আছে, অনুভূতি শূন্য হয়ে। সুমন বুঝল অয়নের কিছু একটা হয়েছে। তারপর মিলির দিকে তাকালো। বেশ মায়া হলো সুমনের। সুমন হিমাদ্রকে উদ্দেশ্য করে বলল, হিমাদ্র, এবার থাক না। সুমনের কথায় হিমাদ্র দু হাতে নিজের মুখ ঢেকে নিল। তারপর জোরে নিঃশ্বাস নিল। হিমাদ্রর সুদেশনার জন্য বেশ খারাপ লাগলো। মেয়েটা তাকে এই ব্যাপারে কখনো কিছুই বলেনি। তাকেও দেখে নেবে হিমাদ্র। হিমাদ্র এবার নিজেকে সংযত করে মিলির উদ্দেশ্যে বলল, দেখ মিলি, এগুলো আমাদের মানায় না। আমরা সিনিয়র। কলেজে এরকম কিছু হলে আমরা আগে তার বিরোধিতা করব। সেখানে তুই আমাদের দলের হয়ে এগুলো করেছিস। কোনো জুনিয়র জানলে তারা কি শিখবে? মিলি হিমাদ্রর কথায় ফুপিয়ে কেঁদে উঠল।
আর হিমাদ্রকে জড়িয়ে ধরল। মিলি চাইলো বলতে, আমি তোকে খুব ভালোবাসি রে, তোর জন্য সবই করতে পারি। তবে মিলি বলতে পারল না, কান্নার ফলে কোনো আওয়াজ করতে পারল না। হিমাদ্র মিলির অবস্থা বুঝল। মিলি কারোর কথা অত গায়ে মাখে না, তবে বন্ধু মহলের কেউ কিছু বললে কেঁদে ভাসিয়ে দেয়। হিমাদ্র স্নেহ সহকারে এক হাত দিয়ে মিলির মাথায় বুলিয়ে দিল। এই দৃশ্য সুমন দেখতে পারল না। সুমন এলোমেলো দৃষ্টি ফেলল। তার বুকে তীব্র রক্তক্ষরণ হচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর বুকে দেখে যে কারোরই কষ্ট হবেই। সুদেষ্ণা বিধ্বস্ত অবস্থায় হাঁটছে স্ট্যান্ডের রাস্তা দিয়ে। চোখ দিয়ে ক্রমাগত বর্ষণ হচ্ছে। সুদেষ্ণা এত কষ্ট আগে বোধহয় কখনো পায়নি। কেমন একটা দম বন্ধ হয়ে আসছে। সুদেষ্ণার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, আমি হিমাদ্রকে বড্ড ভালোবাসি। হায়, আর বলা হলো না যে, আর হয়তো কখনো বলা হবেও না। সুদেষ্ণা চোখের জল মুছে একটা বেঞ্চে বসলো। আবার বেহায়া অশ্রুগুলো গড়িয়ে পড়ল। সুদেষ্ণা এবার শব্দ করে ফুঁপিয়ে উঠল। সুদেষ্ণা বিড়বিড় করে বলল, এই প্রেম যে কত কষ্ট, আগে জানলে আমি তোমার প্রেমে কখনোই পড়তাম না হিমাদ্র। সুদেষ্ণা আজকে সকাল থেকেই খুশি ছিল। আজকে নিজের অনুভূতির কথা হিমাদ্রকে জানাবে ঠিক করেই কলেজে এসেছিল। কলেজের কোথাও হিমাদ্রকে না পেয়ে শেষে হিমাদ্রর ডিপার্টমেন্টে গিয়েছিল সুদেষ্ণা। ডিপার্টমেন্টে হিমাদ্রকে পাওয়া তো গেল, তবে অন্য অবস্থায়। যা দেখে সুদেষ্ণা কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে। তবে সুদেষ্ণা ঠিক করেছে হিমাদ্রর সামনে আর যাবে না। যেটা তার নয়, তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ? তবে মন কি তা মানে? আমি প্রেমে পড়েছি মিলি। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা তোকে জানাবো ভাবলাম, তবে এইসবে মনটা খারাপ হয়ে গেল। হিমাদ্রের কথায় মিলির চোখ মুখ চকচক করে উঠল। তবে কি হিমাদ্রও তাকে ভালোবাসে? ভাবতেই মিলিকে ভালো লাগার হাওয়ায় ছুঁয়ে যায়। সে বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল হিমাদ্রর পানে, আর সুমন তাকিয়ে রইল মিলির মুখের দিকে। যে মুখে এখন খুশির ঝিলিক দেখা যাচ্ছে, সেই মুখে কিছুক্ষণ পর বেদনার ছাপ থাকবে। মিলি এই ধাক্কা সইতে পারবে তো? সুমনের বড্ড কষ্ট হলো মিলির জন্য। মেয়েটার ভাগ্যে এত দুঃখ না থাকলেও পারত, কিছু দুঃখ তার নামেও তো দিতে পারত বিধাতা। আমি সুদেষ্ণাকে ভালোবাসি, তবে এখনো বলিনি। ভাবছি কিভাবে বলবো। ওকে আদেও আমার কথা বুঝবে? কে জানে কি হবে। আমাকে ভালোবাসলি কি ক্ষতি হতো হিমাদ্র? মিলি বিড়বিড় করে বলল। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে ফুপিয়ে উঠল। তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার ভালোবাসার মানুষটার মনে তার জন্য জায়গা নেই। এই সত্যিটা মিলি কিভাবে মেনে নেবে? মিলি এবার কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। তার এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ ক্রমাগত ছুরি চালাচ্ছে। মিলি বর্তমানে কলেজের ওয়াশরুমে আছে। এক প্রকার হিমাদ্রর সামনে থেকে পালিয়ে এসেছে। তার সামনে বেশিক্ষণ থাকলে যে নিজেকে ধরে রাখা মুশকিল হয়ে যেত। মিলি বন্ধ দরজার দিকে তাকালো। বাইরে থেকে সুমনের গলা পাওয়া যাচ্ছে। সুমন দরজা ধাক্কাচ্ছে ক্রমাগত। মিলি উঠে দাঁড়ালো। তারপর আয়নায় নিজেকে দেখল। চোখ মুখ লাল হয়ে গেছে। মিলি চোখ মুখে জল দিল। তারপর আয়নায় তাকিয়ে বিড়বিড় করে বলল, যে জীবনে তুই নেই আমি থেকে কি করব? মিলি দরজা খুলে বেরিয়ে এলো। অমনি অয়ন বলতে লাগলো, সরি রে, আমার মাথায় একটু গরম ছিল। আমি ভাবিনি হিমাদ্র তোকে এত কথা শোনাবে। অয়নের কথায় মিলি মলিন হাসল। তারপর বলল, ইটস ওকে, আমার ভুল ছিল, এটা তো আমার প্রাপ্য। তারপর ঘরটায় চোখ বোলালো। হিমাদ্রকে চোখে পড়ল না, হয়তো ওই মেয়েটার কাছে গেছে ভেবেই মিলির কান্না পেল। তুই আমাকে ক্ষমা করবি না? সত্যি আমার মন ভালো ছিল না রে। অয়নের কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে
সে এই ঘটনায় দুঃখিত। সত্যি অয়ন ভাবেনি হিমাদ্র জেনে যাবে কথাটা। আর অয়ন জানে মিলি হিমাদ্রর কথায় বেশি কষ্ট পায়, কেননা মিলি ছোটবেলা থেকেই হিমাদ্রকে বেশি ভালোবাসে। কারণ মিলির পাশে যখন কেউ ছিল না, তখন হিমাদ্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। তাই অয়ন হিমাদ্রকে ওই ঘটনার ব্যাপারে জানায়নি। আরে আমি কিছু মনে করিনি। মিলি মলিন হেসে বলল, তাও আমার খারাপ লাগছে। আচ্ছা চকলেট খাওয়াস, আসি এখন, দেরি হয়ে গেছে। বলেই মিলি বেরিয়ে পড়ল। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অশ্রু লুকানো দায় হয়ে যাবে যে। সুমন তাকিয়ে দেখল মিলির প্রস্থান, তারপর অয়নের দিকে তাকালো। বেচারার জন্য ভীষণ খারাপ লাগলো সুমনের। অয়ন তো আর সব জানে না, শুধু শুধু সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছে। সুমন বুঝল মিলির দু চোখ হিমাদ্রকে খুঁজছিল। ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণের সব ঘটনায় সুমন চুপচাপ দেখল। সুমনের বুঝতে বাকি নেই মিলির কান্নাকাটির কারণ। আর সুমন এটাও জানে মিলি এখন কোথায় যাবে। সুমনও বেশি দেরি না করে মিলির পেছনে গেল। স্ট্যান্ডের ঘাটে একদম শেষ প্রান্তে জনমানব শূন্যস্থানে গাছের তলায় মিলি চুপচাপ বসে জলের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে বিরহের জল। তার ভিতরের অবস্থা সে কাউকে বোঝাতে পারবে না। কেমন একটা দম বন্ধ লাগছে মিলির, কিন্তু ভালো লাগছে না। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো মিলি। সুমন ওই দূরে, যেখানে জলের শেষ প্রান্ত, সেখানে একভাবে তাকিয়ে আছে। মিলিও কিছু বলল না, আর না অশ্রু লুকানোর চেষ্টা করল। দুজনে চুপচাপ দূর আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনে নীরবে একে অপরের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে। তবে বুঝল কি? বেশ অনেকক্ষণ কেটে গেল, তবে ঠিক কতক্ষণ বোঝার উপায় নেই। মাঝে মাঝে চুপচাপ বসে ওই দূর আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে। বেশ কিছুক্ষণ পর সুমন ধীর গলায় ডাকল, মিলি। সুমনের ডাকে মিলি তাকালো সুমনের দিকে, তবে কিছু বলল না। সুমন নিজেই বলল, একটা কথা কি জানিস মিলি, যাই হয় ভালোই হয়। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তুই একটু ধৈর্য ধর। সৃষ্টিকর্তা তোর জন্য অন্য কাউকে লিখেছে, হিমাদ্রকে না। সুমনের কথায় মিলি চমকিত নয়নে সুমনের পানে তাকালো। সেই চাহনি সুমন বুঝল। তারপর বলল, আমি জানি তুই হিমাদ্রকে ভালোবাসিস। সুমনের কথায় মিলি ফুপিয়ে উঠল। নিজের কষ্ট ব্যক্ত করার মানুষ পেয়ে বলতে লাগলো, আমার ভীষণ কষ্ট হচ্ছে সুমন, আমার বাঁচার ইচ্ছা আশা কোনোটাই নেই। আমরা সবসময় তাদের পেছনে ছুটি যারা আমাদেরকে ভালোবাসে না। মন বুঝি এই কথা শুনে? থাক, তুই বুঝবি না। তুইও কাউকে ভালোবাসলে হয়তো আমার কষ্টটা বুঝতিস। মিলির কথায় সুমন মলিন হাসল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আমিও এই কষ্ট বুঝি মিলি। নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারোর জন্য অশ্রু দেখে কতটা কষ্ট হয় তা বরং তোকে বোঝানো যাবে না। সুমনের কথায় মিলি সুমনের দিকে আশ্চর্য নয়নে তাকালো। সুমনের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সুমন কাউকে ভালোবাসে, তবে তাকে কখনো জানায়নি তো। মিলির চিন্তা ভাবনার মাঝেই বলল, আমাকে ভালোবেসে দেখ না মিলি, তোকে কোনোদিন কষ্ট পেতে দেব না। তোর সব অভিযোগ অভিমান আমি মাথা পেতে নেব। কি জানিস তো, আমাদের তাদের ভালোবাসা উচিত যারা আমাদের ভালোবাসে। ভাববি না আবার তোর বাজে পরিস্থিতির সুযোগ নিচ্ছি। তবে আমার কথা একবার ভেবে দেখ, আমার কষ্ট একবার বুঝে দেখ। আমি তোকে কবে কখন ভালোবেসে ফেলেছি আমিও জানি না। শেষ একটাই কথা বলবো, তোকে জোর করছি না। সুমন এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। তারপর তাকালো মিলির দিকে, যে এখন তার দিকেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বৈশাখ মাসের তপ্ত রোদে সুমন বাইক নিয়ে মিলির অপেক্ষা করছে। বর্তমানে সুমন মিলির বাড়ির মোড় মাথায় দাঁড়িয়ে আছে। মেয়েটা 5 মিনিট বলে 15 মিনিট পার করে দিয়েছে। সুমন ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। গরমে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। মুখটা কেমন লাল হয়ে আছে, গায়ের শার্টটা ভিজে একাকার, কপাল কানের পাশ থেকে ঘাম গড়াচ্ছে। সুমন গায়ের শার্টটা একটু ঝাঁকিয়ে এক হাত দিয়ে কপালের ঘাম মুছল।
তারপর তাকালো মিলির বেলকনির দিকে আর বিড়বিড় করে বলল, আমার আগে বোঝা উচিত ছিল, মেয়েদের 5 মিনিট মানে 5 বছরের সমান। হঠাৎ গেট খোলার আওয়াজ শুনে সুমনের চোখ পড়ল মিলির বাড়ির গেটের কাছে। মেয়েটা মুখ ছোট করে সরি বলতে বলতে ছুটে আসছে। সুমন অপলক তাকিয়ে রইল হাস্যজল মিলির মুখের দিকে। মেয়েটা সুমনের কথা রেখেছে, সুমনের ভালোবাসা অপেক্ষা বুঝেছে, তাই তো নিজেকে আর সুমনকে একটা সুযোগ দিয়েছে। মিলি বুঝতে পেরেছে ভালোবাসা মানে ত্যাগ। হিমাদ্র যে তার নয়। মিলি তার জীবনের সবথেকে তিক্ত সত্যিটা হাসি মুখে মেনে নিয়েছে। সুমনের বলা কথাটা আমাদের যারা ভালোবাসে তাদের ভালোবাসা উচিত কাজে দিয়েছে। মিলি সুমনকে একটু একটু করে ভালোবাসার চেষ্টা করছে, তবে হিমাদ্রকে দেখলে মিলির একটু কষ্ট তো হয়। প্রথম প্রেম বলে কথা, তবু মিলি চায় হিমাদ্র যার সাথেই থাকুক খুশি থাকুক। মিলি সুমনের বাইকে উঠে বসলো, তারপর একটা ঠান্ডা জলের বোতল সুমনের দিকে এগিয়ে দিল আর মুখটা করুণ করে বলল, সরি রে, খুব বেশি অপেক্ষা করিয়ে দিলাম। সুমন ঠকঠক করে এক বোতল জল শেষ করে দিল। এখন একটু শান্তি লাগছে, তার এইটা খুব বেশি প্রয়োজন ছিল। তারপর বোতলটা মিলির হাতে দিয়ে বাইকের আয়নাটা সোজা করলো। সেই আয়নায় মিলির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা চোখ পিটপিট করে আয়না দিয়ে তার অভিব্যক্তি দেখার চেষ্টা রয়েছে। সুমন আয়নার মধ্যে দিয়ে মিলির চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, যদি একটু অপেক্ষা করে তোর এই চাঁদখানা মুখ দর্শন করা যায়, তাহলে রোজ এই রকম অপেক্ষা করতে আমি রাজি আছি। মিলি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, তার ঠোঁটে মুচকি হাসির রেখা। ইদানিং ছেলেটা বড্ড বেফাস কথা বলে তাকে লজ্জায় ফেলে, আর মিলি কিছু বলতেও পারে না। সেও ছেলেটার প্রতি দুর্বল কিনা। মিলির অবস্থা দেখে সুমন শব্দ করে হেসে উঠল, তারপর বাইক স্টার্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখন দুজনকে একসাথে সময় কাটাতে দেখা যায়। মিলিকে কলেজ নিয়ে যায় সুমন, এমনকি বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার দায়িত্বও এখন সুমনের। ধীরে ধীরে দুটি মন অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছে। তাদের প্রেমের সূচনা হয়েছে বহুদিন আগেই। গরমে চন্দননগর স্ট্যান্ডের সৌন্দর্য বোধহয় আরও বেড়েছে একটু। হাওয়ার তালে তালে গাছের পাতাগুলো নড়ে উঠছে, থেকে থেকে কোকিলের মধুর ডাক শোনা যাচ্ছে। স্ট্যান্ডে মানুষজনের ভিড় খুব একটা নেই বললেই চলে, তবে যারা আছে সবাই গাছের নিচে বসে আছে। স্নেহা আর অনু স্ট্যান্ড থেকে চোখ ফিরিয়ে কলেজে প্রবেশ করল। হঠাৎ অনু স্নেহার হাতে গুঁতো দিল আর ইশারা করলো সামনে তাকাতে। স্নেহা অনুকে অনুসরণ করে সামনে তাকালো। অমনি রাগে চোয়াল শক্ত হয়ে গেল। অয়ন দাঁত বের করে একটা মেয়ের সাথে কথা বলছে। স্নেহা একই জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে রইল অয়নের পানে। হঠাৎ অয়নের চোখ পড়ল স্নেহার ওপর, তবু না দেখার ভান করে মুখ ফিরিয়ে নিল। অয়নের এই কাজে স্নেহার রাগে দুঃখে কান্না পেল। একে তো অন্য মেয়ের সাথে দাঁত বের করে কথা বলছে, যেন কত খুশি আছে, আর স্নেহা শুধুমাত্র ওই বদমাইশটার জন্য শোক পালন করে বসন্ত উৎসবে আসেনি। তার জন্য তার সখী দুটো বসন্ত উৎসব পালন করেনি। স্নেহা শেষমেশ রাগে কেঁদে দিল আর বিড়বিড় করে বলল, ভালোবাসে না চাই, দেখাচ্ছি মজা, সব দাঁত বার করা বেরিয়ে যাবে। বলে গটগট করে হেঁটে চলে গেল। আর অনু হ্যাবলাকান্তের মতো স্নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বন্ধু তার প্রেমে পড়ে চিৎকাতুনে হয়ে গেছে, খালি কথায় কথায় কেঁদে ভাসিয়ে দেয়। অনুর অয়নটাকে বেশ ভালোই লাগে, ছেলেটা খারাপ নয়, তবে দুঃখ হয় স্নেহার জন্য। গাতিটা নিজের পায়ে নিজেই কুড়োল মেরে এখন কান্নাকাটি করে বেড়াচ্ছে। হিমাদ্র লাইব্রেরিতে বসে আছে, তার সামনে চোখের বালি বইটা খুলে রাখা, অথচ হিমাদ্রর মন অন্য জায়গায়। এই বইটায় প্রথম সুদেষ্ণা পড়ার জন্য খুঁজে দিয়েছিল, তবে বইটা তার কাছে আছে, সুদেষ্ণা নেই। বেশ কয়েকদিন ধরে সুদেষ্ণাকে দেখা যাচ্ছে না। মেয়েটা তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। না তার ফোন রিসিভ করছে, আর না তার মেসেজে রিপ্লাই দিচ্ছে। কতদিন হিমাদ্র শান্তিতে ঘুম হয়নি,
নিজেকে কেমন পাগল পাগল লাগছে। হঠাৎ মেয়েটার কি হলো হিমাদ্র জানে না। সুদেশনার বন্ধুগুলোর থেকেও খোঁজখবর নিয়েছে হিমাদ্র, তবে ওরা কিছু জানাতে ইচ্ছুক নয়। মেয়েটার বাড়ির ঠিকানাও হিমাদ্রর জানা নেই, না হলে হিমাদ্র এতদিনে ঠিক মেয়েটার বাড়ি পৌঁছে যেত। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না হিমাদ্রকে। সামনেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে, পরীক্ষা না দিয়ে যাবে কোথায়? একবার মেয়েটাকে সামনে পাক, হিমাদ্র কী জিনিস বুঝিয়ে দেবে। শুধু সেই শুভ দিনের অপেক্ষা। এখন এপ্রিল মাসের প্রায় শেষ দিকে, মে মাসে পুরো চন্দননগর সহ ভদ্রেশ্বরে ভোট হবে। সেই সূত্রে কলেজের স্যার ম্যামেরা ব্যস্ত। কলেজে ঠিকঠাক ক্লাস হচ্ছে না বললেই চলে, তবু ছাত্রছাত্রীদের আনাগোনা একটুও কমেনি। সেই দলে হিমাদ্র আর তার সঙ্গীরা আগে পড়ে। বর্তমানে মিলি, সুমন, অয়ন, রিয়া, রুদ্র সবাই মিলে হো হো করতে করতে ম্যাথ ডিপার্টমেন্টের করিডর থেকে যাচ্ছে। তাদের গন্তব্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ওই ঘরে বসে জমিয়ে আড্ডা দেবে সবাই। ক্লাস তো হবে না, তাই হাসি ঠাট্টা হবে। করিডর থেকে হাঁটতে হাঁটতে অয়নের নজর গেল ম্যাথ ডিপার্টমেন্টে। হঠাৎ বুকটা ছ্যাত করে উঠল। ম্যাথ ডিপার্টমেন্টে স্নেহা বসে আছে, তার চোখ মুখ কেমন লাল হয়ে আছে। অয়ন বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, না হলে আর একটু হলে নিজেকে আটকানো মুশকিল হয়ে যেত। অয়ন ঠিক স্নেহার কাছে চলে যেত, আর মেয়েটা হয়তো তাকে পাত্তা দিত না। অয়ন দাঁড়াও, কথা আছে আমার। উপস্থিত সবাই দাঁড়িয়ে পড়ল। পেছনে ঘুরে দেখল স্নেহা দাঁড়িয়ে। স্নেহাকে দেখে অয়নের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। অয়ন যে স্নেহাকে দেখে ভীষণ অবাক হয়েছে সেটা তার মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। উপস্থিত সবাই স্নেহার দিকে ড্যাব ড্যাব করে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। এতে স্নেহা বেশ অস্বস্তিতে পড়ল। তাই স্নেহা একটু কেশে সবার দৃষ্টি আকর্ষণ করে অয়নের দিকে এক আঙুল তাক করে বলল, শুধু অয়নের থেকে দরকার আছে। সুমন স্নেহার কথায় মুচকি হাসল, আর মনে মনে ভাবল তার দেবদাস বন্ধু এবার ঠিক হয়ে যাবে। মিলি স্নেহাকে দেখে অবাক হলো না মোটেও, কেননা সুমনের থেকে সবই শুনেছে, আর তার খুব একটা আপত্তিও নেই, আর থাকার কথা না। সুমন অয়নকে ছেড়ে বাকি সবাইকে নিয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল। তবে রিয়া মাঝপথ থেকে ফিরে এসে অয়নের পেটে গুঁতো দিয়ে কানে কানে বলল, ভাই বিয়ের ডেটটা ফিক্স করে আসিস। বলেই এক দৌড় দিল। তবে অয়নের ভাবান্তর হলো কি? না, হয়নি। সে এখনও একটা ভ্রু কুঁচকে স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহা অয়নের দিকে তাকালো আর করিডোরে চোখ বোলালো। যখন দেখল কোথাও কেউ নেই, অমনি অয়নের একটা বাহু ধরে করিডোরের দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড় করালো। তারপর দুটো হাতের মাঝে অয়নকে বন্দি করে বলল, ওই মেয়েটা কে ছিল? স্নেহার কথা এখনো অয়নের কান পর্যন্ত যায়নি। সে হাঁ করে স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহার কাজে অবাক না হয়ে পারল না অয়ন। আর অয়নের চুপচাপ থাকাটা স্নেহার বোধহয় সহ্য হলো না। স্নেহা আরেকটু অয়নের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি। স্নেহার রাগান্বিত কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল অয়ন। নিজের আকাশকুসুম ভাবনা থেকে বেরিয়ে এসে তাকালো স্নেহার দিকে, আর একবার তার রাখা হাতের দিকে। তারা এখন অনেক কাছে, তবে মনের দিক থেকে তাদের মাঝে অনেক দূরত্ব। তাচ্ছিল্য হাসল অয়ন। তারপর স্নেহার দিকে তাকিয়ে বলল, কি জিজ্ঞেস করছো, আর কেনই বা করছো? মেয়েটা কে ছিল? স্নেহার কণ্ঠে তেজ আর চোখে রাগ স্পষ্ট। অবশ্য তোমাকে বলতে বাধ্য নই। বলেই অয়ন নিজের দুপাশে রাখা স্নেহার হাতটা সরিয়ে দিল। স্নেহা ফুপিয়ে কেঁদে উঠল, আর অয়নের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো করে অভিযোগ করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন আমাকে বলবেই বা কেন? আমাকে তো আর এখন ভালো লাগে না, তাই না? এইটুকুর ছিল আপনার ভালোবাসা? স্নেহার কথায় অয়ন চোখ ছোট ছোট করে তাকালো। তারপর স্নেহাকে ঘুরিয়ে নিজে দুই হাতের মাঝে বন্দি করে বলল, আর ইউ জেলাস? আমার বয়ে গেছে জেলাস হতে। স্নেহা মুখ বেঁকিয়ে বলল, আচ্ছা, তাহলে এসবের কি মানে? আচ্ছা বাদ দাও, আসি এখন।
স্নেহা অয়নকে যেতে দিল না। দু হাতের সাহায্যে আঁকড়ে ধরল অয়নের কলার। অয়নের শার্টের কলার ধরে আর একটু টেনে ধরল। অয়ন এক ধাপ এগিয়ে এলো স্নেহার দিকে। দুজনের ঠোঁট প্রায় ছুঁইছুঁই, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে। স্নেহা অয়নের চোখে চোখ রেখে বলল, তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ? অয়ন স্নেহার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে অন্যদিকে তাকিয়ে বলল, যারা আমাদের জন্য নয় তাদের প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই, এতে কষ্ট নিচেরই হয়। অয়নের কথার মর্মার্থ স্নেহা ভালো মতোই বুঝল। স্নেহা এক হাত দিয়ে অয়নের মুখ নিজের দিকে ফিরিয়ে বলল, আমি সেই দিন তোমার হাত ধরেছিলাম অয়ন, তোমাকে যেতে দিতে চাইনি। কেন? কারণ আমার মনেও তোমাকে নিয়ে অনুভূতি ছিল আর আছে। তুমি আমার নীরবতা দেখলে, অথচ আমার চোখে তোমার প্রতি অজস্র ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিশ্বাস দেখলে না। তুমি আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম অনুভূতি। তাই প্রকাশ করতে একটু সময় না হয় নিলাম। কি বলো তো, সবাই ভালোবাসি বলতে পারে না, আর আমিও পারিনি। তার জন্য তুমি রাগ করবে কেন? এই পর্যায়ে স্নেহা একটু সময় নিয়ে আবার বলল, সারা জীবনের জন্য আমার আইসক্রিমের দায়িত্ব নেবে? চন্দ্রবিলাসের জন্য তোমার কাঁধটা এই আমার করে দেবে? সারা জীবনের জন্য আস্ত তুমিটাকে আমার করে দেবে? স্নেহার কথায় অয়নের চোখ খুশিতে চকচক করে উঠল। মুখে তার তৃপ্তির হাসির রেখা বর্তমান। অয়ন হাসি বজায় রেখেই বলল, দিলাম, আজ এই মুহূর্ত থেকে পুরো আমিটা তোমার। স্নেহা অয়নের বুকে ঝাঁপিয়ে পড়ল। অয়নের বলতে একটু দেরি হয়েছে, তবে স্নেহার অয়নকে আলিঙ্গন করতে সময় লাগেনি। স্নেহা অয়নকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। স্নেহা অয়নের বুকে থেকেই বলল, আর কখনো আমার সাথে কথা বন্ধ করবে না, আর না কখনো আমাকে ইগনোর করবে। আমার ভালো লাগে না, আর কান্না কান্না পায়। আচ্ছা, ইগনোর করবো না, তবে তুমি রোজ কাঁদবে, তোমাকে কাঁদলে ভীষণ কিউট লাগে। ঘড়িতে বেলা 10টা। তীব্র রোদে চন্দননগরের অবস্থা কাহিল। রাস্তায় লোকজন নেই বললেই চলে। এইবারে প্রচুর গরম পড়েছে। সূর্য যেন চন্দননগরে নেমে এসেছে। স্কুলে তো গরমের ছুটি কবেই দিয়ে দিয়েছে, তবে স্কুল আদৌ খুলবে কিনা ঠিক নেই। আর এইদিকে কলেজ বন্ধ হওয়ার নামগন্ধ নেই। একমাত্র কলেজের স্টুডেন্টরাই জানে এই গরমে কলেজে যেতে কত কষ্ট হয়। তবে কিছু করার নেই, ক্লাস অ্যাটেন্ড না করলে যে পরীক্ষায় বসতে দেবে না। স্ট্যান্ডে গাছের নিচে দুটো সিট দখল করে বসে আছে হিমাদ্রর দলবল। আজকে অনেক দিন পর সবাই একসাথে আড্ডা দিচ্ছে। হাতে সবার একটা করে কোল্ড ড্রিঙ্কস। আজকে সবাইকে প্রাণোচ্ছল দেখাচ্ছে, তবে হিমাদ্র বাদে। আর হিমাদ্রর এই চুপচাপ থাকাটা তার বন্ধু মহলের ভালো লাগছে না। যদিও হিমাদ্র খুব একটা বকবক করে না, ও একটু গম্ভীর প্রকৃতির, তবে হিমাদ্রকে বেশ মনমরা দেখাচ্ছে। হিমাদ্রর মুড ঠিক করতে রুদ্র মজা করে বলল, ভাই, প্রিন্সিপাল কি আমাদের মানুষ মনে করে না? সেটা হিমাদ্রকে জিজ্ঞাসা করলেই হয়। সুমন হিমাদ্রকে উদ্দেশ্য করে বলল। সুমনের কথা শুনে রুদ্র হিমাদ্রর পেটে গুঁতো দিয়ে বলল, এই বেটা, আঙ্কেলকে বল না আমাদের ছুটি দিতে। এই গরমে কলেজে আসতে ভালো লাগে বলতো? রুদ্র আবার সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে বলল, বল, ভালো লাগে আসতে? সবাই রুদ্রের কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ, একটু ভালো লাগে না রে। বলেই সবাই হিমাদ্রর অগোচরে মুখ টিপে হাসল। তবে হিমাদ্র সেই সব কথাগুলো শুনল কিনা কে জানে। সে কোল্ড ড্রিঙ্কসের ক্যানে এক চুমুক দিতে দিতে কলেজের গেটের দিকে একভাবে তাকিয়ে আছে, যেন নজর সরলেই কিছু একটা হারিয়ে যাবে। ওই কথাটার মতো, নজর হাঁটি কি দুর্ঘটনা ঘটি। হিমাদ্রর এই খামখেয়ালিপনা মিলি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। হিমাদ্র যে একভাবে কলেজের গেটের দিকে তাকিয়ে আছে তাও মিলি লক্ষ্য করেছে। মিলির বড্ড আফসোস হলো, ইস, মানুষটা তাকে এইভাবে ভালোবাসতেই পারত। যদি মিলিরও কয়েকদিন খোঁজ পাওয়া যেত না। হিমাদ্র কি এইভাবেই বিচলিত হতো, এইভাবে কষ্ট পেত? মিলির বড্ড জানতে ইচ্ছে হলো। তবে মিলি প্রশ্নগুলোর উত্তর জানে।
হ্যাঁ, হিমাদ্র মিলিকে ভালোবাসে, তার জন্য বিচলিত হতো আর কষ্টও পেত, ঠিক একটা ভালো বন্ধুর জন্য আমরা যেভাবে পাই। সুদেশনা ভাগ্যবতী মেয়ে, না হলে কি তার ভাগ্যের মানুষটাকে পেত? হয়তো না। এখন আর মিলির কান্না পায় না হিমাদ্রর চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখে। তবে একটা আফসোস রয়ে গেছে। মিলির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মিলি পাশে থাকা সুমনের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। অমনি সুমন এক হাত মিলির মাথায় বুলিয়ে দিতে লাগলো। মিলি তাকালো সুমনের দিকে। সে কথা বলতে ব্যস্ত, তবু তার যত্ন নিতে ভুলছে না। মিলির মনে হলো সেও ভাগ্যবতী মেয়ে, তা না হলে কি এই সুন্দর পুরুষটাকে পেত? সুমনের কাজ দেখে মিলি মুচকি হেসে বিড়বিড় করে বলল, কি হলো যদি ভালোবাসার মানুষটাকে নাই বা পেলাম? হ্যাঁ, এটা আমার ব্যর্থতা, তবে কারোর ভালোবাসার মানুষ তো হতে পেরেছি। সে তো সফল হয়েছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, এটাই তো অনেক। হিমাদ্র উত্তর দিচ্ছে না দেখে রুদ্র হিমাদ্রর পিঠে একটা জোরে কিল বসিয়ে দিল। তারপর বলল, শোন, পুরো কলেজের কথা আমরা জানি না, তবে আমরা তোর কলিজার বন্ধু। ছুটি তো প্রাপ্য আমাদের, তাই না বল? সবাইকে উদ্দেশ্য করে বলল। আবার সবাই রুদ্রের তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ একদম, একটু ছাড় তো পাওয়াই যায়। প্রিন্সিপাল আমাদের বন্ধুর বাবা বলে কথা। অয়ন দাঁত বের করে বলল। অয়নের কথায় রুদ্র হাসতে হাসতে হিমাদ্রর গায়ের উপর গড়িয়ে পড়ল। তারপর নজর এলো হিমাদ্র তার দিকে বাঁকা নজরে তাকিয়ে আছে। অমনি রুদ্রর সব মজা বেরিয়ে গেল। হিমাদ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, না রে, আমার ছুটি লাগবে না। ছুটি দিলে ক্লাস কে করবে, তাই না বল? সবাইকে উদ্দেশ্য করে বলল। রুদ্র ফাটা বেলুনের মতো মুখ দেখে সবাই হেসে গড়াগড়ি দিতে লাগলো। রিয়া রুদ্রকে উদ্দেশ্য করে বলল, ভিতর ডিম একটা, ইনি নাকি আবার আমাকে বিয়ে করবে। বলেই মুখ বাঁকালো। রিয়ার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রুদ্র। রিয়ার মতোই মুখ বেঁকিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বলল, ওরে আমার খাতরকে খিলাড়ি, তুমি এখানে কি করছো সোনা? যাও, রোহিত শেট্টি তোমাকে খুঁজছে। রুদ্রের কথায় মহলে আর একবার হাসির রোল পড়ল। এমনকি হিমাদ্রও বাদ যায়নি। এদের সাংঘাতিক ঝগড়া দেখে বেচারা হিমাদ্র মনে দুঃখ নিয়ে দাঁত বের করছে। রুদ্রের কথায় রিয়া চোখ কটমট করে তাকালো, অর্থাৎ পরে দেখাচ্ছি মজা। তবে হিমাদ্রকে হাসতে দেখে নিজেও হেসে ফেলল রিয়া। যাক, গোমরা মুখে বন্ধু একটু তো হেসেছে। হিমাদ্রর হাসি থামিয়ে আবার মুখ গম্ভীর করে নিল আগের মতো। ওর অবস্থা দেখে সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সুমন হিমাদ্রর পিঠে এক হাত রেখে বলল, ভাই, কেন এত চাপ নিচ্ছিস? তোর বিয়ে আমরা সুদেশনার সাথেই দেব। এমনকি সুদেশনা না করতে চাইলেও ওকে কিডন্যাপ করে আমরা তোর বিয়ে দেবো ওর সাথে। তোর বিয়ে সমস্ত দায়িত্ব আমাদের, ঠিক আছে? নিজে দাঁড়িয়ে বিয়ে দেবো, এমনকি বাসর। শালা। বলে হিমাদ্র সুমনের পিঠে একটা দুম করে কিল বসালো। সুমন আর কথা শেষ করতে পারল না। তবে তার মুখ থেকে হাসি সরছে না। এমনকি হিমাদ্রর মুখেও এক টুকরো লাজুক হাসির রেখা। হিমাদ্র এক হাত নিজের চুলে চালিয়ে চুল ঠিক করে হাসি লুকানোর ব্যর্থ চেষ্টা করল। হিমাদ্র বুঝল তার বজ্জাত বন্ধুবান্ধবগুলো শান্তিতে দুঃখ বিলাসও করতে দেবে না। তবে হিমাদ্র অনেক ভালোবাসে তার বজ্জাত বন্ধুগুলোকে। সুদেশনা প্রায় 15 মিনিট ধরে মাথা নত করে দাঁড়িয়ে আছে। ফাঁকা ক্লাসরুম, সে আর হিমাদ্র ব্যতীত কেউ নেই। পরীক্ষা সে কখন শেষ হয়েছে, সবাই এতক্ষণে নিশ্চয়ই বাড়িও পৌঁছে গেছে। কোথায় সুদেশনা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আজকে ফার্স্ট সেমিস্টারের বাংলা পরীক্ষা ছিল, আর হিমাদ্র আজকের দিনের সুযোগটাই নিয়েছে। এতে অবশ্য স্নেহা আর অনুর অবদানও রয়েছে। সুদেশনাকে বাগে পেতে দুজনে সাহায্য করেছে, আর বর্তমানে বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বলা তো যায় না কে কখন চলে আসে। তোমার ঘাড় ব্যথা করবে, এবার অন্তত মাথাটা তোলো। হিমাদ্রর কথা কানে নিল না সুদেশনা। এতে হিমাদ্র একটু বিরক্ত হলো বটে। একে তো বিশ্রী একটা গরম আজকে, তার উপর এইসব ভালো লাগছে না হিমাদ্রর। গরমে হিমাদ্রর কালো শার্টটা ভিজে গায়ের সাথে লেগে আছে।
হিমাদ্র ঘেমে একাকার হয়ে গেছে। হিমাদ্র শার্টের কলার ঝাঁকিয়ে মাথার উপরে ঘূর্ণায়মান পাখার দিকে তাকালো। 4টে পাখা চলছে, তাও এই অবস্থা। এবার হিমাদ্র পুনরায় সুদেষ্ণার দিকে তাকালো। মেয়েটারও গরমে নাজেহাল অবস্থা। হিমাদ্রর একটু মায়া হলো, ভাবল তাড়াতাড়ি সব মিটিয়ে নেবে। এতক্ষণ হিমাদ্র দেখতে চাইছিল মেয়েটার কত ধৈর্য। হিমাদ্রকে দেখে যে চিবুক নামিয়েছে আর তোলেনি। হিমাদ্র 2 হাতে সুদেষ্ণাকে বন্দি করল। এতে সুদেষ্ণা আর একটু নড়েচড়ে উঠল, যেন দেওয়ালের ভেতর ঢুকে গেলে বাঁচে। তবে টু শব্দ করল না, যেন প্রতিজ্ঞা করেছে হিমাদ্রর সাথে কথা বলবে না। সুদেষ্ণার কাণ্ডে হিমাদ্র রাগ হলো, তবে প্রকাশ করল না। কেননা মেয়ে মানুষ একটু বেশি সেন্সিটিভ হয়। তাদের ভালোবাসা দিয়ে সব কাজ করানো যায়, আর রাগ দেখালে আরও বেঁকে বসে। হিমাদ্র নিজের রাগকে সংযত করে বেশ শান্ত কণ্ঠে বলল, তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করনি কেন? সুদেষ্ণা ঠিক আগের মতোই নিশ্চুপ রইল। সুদেষ্ণার এই ব্যবহার দেখে হিমাদ্র হাঁসফাঁস করতে লাগলো। সুদেষ্ণার এই ব্যবহার হিমাদ্র মেনে নিতে পারছে না। হিমাদ্র যতদূর মনে আছে তাদের মধ্যে তো তেমন কিছু হয়নি, বা হিমাদ্র কোনো দোষ করেনি। তবে সুদেষ্ণার এমন ব্যবহার কেন? এই সুদেষ্ণার সাথে ঠিক আগের সুদেষ্ণার মিল পাচ্ছেন হিমাদ্র, গম্ভীর সেই সুদেষ্ণা। তবে কি চঞ্চল সুদেষ্ণা হারিয়ে গেল? হিমাদ্র বেশ অধৈর্য হয়ে পড়ল, বেশ করুণ কণ্ঠে বলল। সুদেষ্ণা এখনও কিছু বলল না। হিমাদ্র বুঝল সুদেষ্ণা এই জন্মে আর মুখ খুলবে না। তাই ডান হাত বাড়িয়ে সুদেষ্ণার চিবুক উপরের দিকে তুলে ধরল। সুদেষ্ণা চোখ খিচে বন্ধ করে নিল। হিমাদ্র বুঝল সুদেষ্ণা তাকে দেখতে চাইছে না। তবে কি এতটাই খারাপ সে? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে হিমাদ্রর। হিমাদ্র নিজেকে সামলে বলল, ওপেন ইউর আইস। সুদেষ্ণা চোখ খুলল না। এতে হিমাদ্রর অস্থিরতা বাড়ল। বেশ করুণ কণ্ঠে বলল, প্লিজ সুদেষ্ণা। হিমাদ্রর করুণ কণ্ঠেও কাজ হলো না। সুদেষ্ণা চোখ আগের মতোই বন্ধ করে রাখল, যেন চোখ খুলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সুদেষ্ণার এই কাজে হিমাদ্র অবাক না হয়ে পারল না। এই পাষাণ সুদেষ্ণাকে তো হিমাদ্র চেনে না। হঠাৎ হিমাদ্র রাগ হলো, যেমন তেমন রাগ নয়, একেবারে আকাশচুম্বী রাগ, সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো রাগ হলো। এতক্ষণ ধরে হিমাদ্র বলছে, অথচ মেয়েটা টু শব্দও করছে না। অন্তত তার দোষ বলে দিলে হিমাদ্র শোধরানোর চেষ্টা তো করবে। হিমাদ্র রাগে দিক বিদিক শূন্য হয়ে সুদেষ্ণার পাশের দেওয়ালে পরপর 2 বার জোরে ঘুষি মারল। সেই শব্দে কেঁপে উঠল সুদেষ্ণা। হিমাদ্রর ডান হাতের 5টা আঙুল থেতলে গেছে, রক্তের ধারা বইছে হাত থেকে, কিন্তু সেই দিকে হিমাদ্রর খেয়াল নেই। এই যন্ত্রণা হিমাদ্রকে বোধহয় ছুঁতে পারল না। হিমাদ্র হাঁপাতে লাগলো। নিজেকে সংযত করতে পেছনে ঘুরে মাথায় চেপে ধরল। এইদিকে হিমাদ্রর হাতের অবস্থা দেখে আঁতকে উঠল সুদেষ্ণা। হিমাদ্রর কাছে গিয়ে হিমাদ্রর আহত হাতটা আস্তে করে ধরল। সুদেষ্ণাকে দেখে হিমাদ্র নিজের হাতটা ছাড়িয়ে নিল। হিমাদ্র নিজের হাত ধরতে দিল না সুদেষ্ণাকে। সুদেষ্ণার 2 চোখ দিয়ে ক্রমাগত জল বেরিয়ে যাচ্ছে। কান্নার ফলে দেহটা দুলে দুলে উঠছে। সুদেষ্ণা অশ্রু ভরা চোখে তাকালো হিমাদ্রর পানে। 2 জনের দৃষ্টি মিলে গেল। হিমাদ্র আগে থেকে তাকিয়েছিল বিধায় সুদেষ্ণার অবস্থা দেখে হিমাদ্রর বুকটা ধক করে উঠল। সুদেষ্ণার 2 চোখ অসম্ভব লাল দেখাচ্ছে, চোখের নিচে কালি জমেছে। মেয়েটা আগে তো নিজের প্রতি এত অযত্ন ছিল না। মেয়েটা এই কি হাল করেছে নিজের। হিমাদ্রর আর রাগ করতে ইচ্ছে করল না। হিমাদ্রর ভাবনার মাঝেই সুদেষ্ণা আবার হিমাদ্রর ব্যথা পাওয়া হাতটা তুলে ধরল। এবার আর হিমাদ্র হাত সরিয়ে নিল না, একভাবে তাকিয়ে রইল কান্নারত সুদেষ্ণার পানে। হিমাদ্র দেখতে চায় সুদেষ্ণা এখন কি করে।
হিমাদ্রর হাতের অবস্থা দেখে সুদেষ্ণার কান্না দ্বিগুণ বাড়ল। বড় বড় জলের ফোঁটা বেরোতে লাগলো চোখের কোণ থেকে। সুদেষ্ণা ফোপাতে ফোপাতে বলল, ইস, কতখানি লেগেছে। তুমি হাতে রক্তক্ষরণ দেখলে, অথচ বুকের রক্তক্ষরণ দেখলে না। আফসোস। হিমাদ্র তাচ্ছিল্য হেসে বলল। হিমাদ্রের কথায় সুদেষ্ণা তাকালো হিমাদ্রের পানে, তবে কোনো উত্তর দিল না। হয়তোবা দিতে চাইল না, তাই এড়িয়ে যাওয়ার জন্য বলল, কেন এরকম পাগলামি করছেন? তোমার কি মনে হয় কেন করছি আমি? সুদেষ্ণা নিজের রুমাল দিয়ে অতি যত্ন সহকারে হিমাদ্রর হাতের রক্তগুলো মুছছে আস্তে আস্তে। মাঝে মাঝে ঠোঁট গোল করে ফুও দিয়ে দিচ্ছে। সুদেষ্ণা মুখটা এমন করে আছে যেন হিমাদ্র ব্যথা পায়নি, ও নিজেই ব্যথা পেয়েছে। সুদেষ্ণার এই কাণ্ড আর মুখভঙ্গি দেখে বেশ হাসি পেল হিমাদ্রর, তবে হাসল না। হিমাদ্রর পাল্টা প্রশ্নের উত্তর সুদেষ্ণা দিল না, বরং রক্ত মুছতে মুছতে বলল, কি চাইছেন আপনি? যদি বলি তোমাকে। হিমাদ্র সরল গলায় বলল। সুদেষ্ণার হাত আপনা আপনি থেমে গেল। একবার চোখ তুলে তাকালো হিমাদ্রর পানে, তারপর আবার ফুপিয়ে উঠল সুদেষ্ণা। হিমাদ্রর হাতে রুমাল বেঁধে দিয়ে সরে আসলো। চোখে জল মুছে বিদায় নিতে চাইল, তবে হিমাদ্রর সেটা পছন্দ হলো না। সুদেষ্ণার হাত ধরে আটকে দিল হিমাদ্র, আর বলতে শুরু করলো, আমার সাথে কেন এরকম করছো? আমার দোষটা কি একবার বলো, আমি সব শুধরানোর চেষ্টা করব। তবু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না সুদেষ্ণা, আমার কষ্ট হয়। হিমাদ্রর কথায় সুদেষ্ণা হু হু করে কেঁদে উঠল। তারপর পিছনে ঘুরে হিমাদ্রকে দুহাতে জাপটে ধরল আর কান্নারত গলায় বলল, দোষ আপনার না, সব দোষ আমার। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি হিমাদ্র। থমকে গেল হিমাদ্র, বুকের ওঠানামা বেড়ে গেল। তা কি টের পেল মেয়েটা? হিমাদ্রর খুশিতে কাঁদতে ইচ্ছে করছে, কেমন কেমন লাগছে। শখের নারীর মুখে ভালোবাসার কথা শুনলে কি এই রকমই লাগে? হিমাদ্রর আকাশ কুসুম চিন্তার মাঝে দূরে সরে গেল সুদেষ্ণা। চোখ মুছে হিমাদ্রকে বলল, আপনি যে অন্য কারো তা মেনে নিতে পারছি না আমি, তাই ভাবলাম আপনার থেকে দূরে থাকি, আর কখনো যোগাযোগ করতে চাইছি না, কেননা এতে কষ্ট আমারই হবে। সুদেষ্ণার কথায় বোকা বনে গেল হিমাদ্র। মেয়েটা আমাকে ভালোবাসে, অথচ আমি অন্য কারোর। এসব কি বলছে মেয়েটা? হিমাদ্র সুদেষ্ণাকে একটা ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, আমি কার? হিমাদ্রর কথায় সুদেষ্ণা মলিন হেসে বলল, আপনি মিলিদিকে ভালোবাসেন, তাই না? সুদেষ্ণা কাঁপা কাঁপা গলায় হিমাদ্রকে উদ্দেশ্য করে বলল। সুদেষ্ণার কথায় হিমাদ্রর ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। হিমাদ্র বুঝল মেয়েটা তাকে আর মিলিকে নিয়ে ভুল ভাবছে। তবে হিমাদ্র চুপ রইল এই ভেবে যে মেয়েটা বলে নিক নিজের মনের কথা, তারপর না হয় বোকা ফুলটাকে বোঝানো যাবে। হিমাদ্রর নীরবতায় সুদেষ্ণা ভীষণ কষ্ট পেল। হঠাৎ ফুপিয়ে উঠল মেয়েটা। তাহলে সত্যি হিমাদ্র মিলিদিকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে তো, না হলে হিমাদ্র প্রতিবাদ করতে পারত নাকি? তাছাড়া সেই দিন সুদেষ্ণা নিজের চোখে তো দেখল, তবু এই বেহায়া মনটা মানতে চাইছে না হিমাদ্র অন্য কারোর। সুদেষ্ণার কান্না দেখে হিমাদ্র আরেকটু এগিয়ে গেল সুদেষ্ণার দিকে। অমনি সুদেষ্ণা এক পা পিছিয়ে গেল, তারপর বলল, আপনাদের একসাথে দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে। মিলিদিকে আপনার বুকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল, তবুও। হিমাদ্র আর বলতে দিল না সুদেষ্ণাকে। দু হাতে কোমর চেপে কাছে টেনে নিল, তারপর চুলের ভাঁজে এক হাত গলিয়ে আঁকড়ে ধরল মেয়েটার অথর। সুদেষ্ণা ভরকাল, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল হিমাদ্রর বাণে। চোখ দিয়ে জলস্রোতের ধারা তখনও প্রবাহমান। বুকের ইতিমধ্যে ঢাকঢোল বাজছে, হাত পা যেন অসাড় হয়ে আসছে। তবু হিমাদ্র সেই দিকে ভ্রুক্ষেপ নেই, তার চোখের দু পাতা বন্ধ। আসলে কান্নারত সুদেষ্ণাকে দেখে হিমাদ্র নিজেকে সামলাতে পারেনি। আর সামনে যদি থাকে ভালোবাসার মানুষটা, তাহলে নিজেকে সামলানো যায় নাকি? তারপরে মেয়েটা তার প্রতি নিজের মনের ভুল ধারণা রেখে কষ্ট পেয়েছে। হিমাদ্রর তো উচিত
নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করা। হ্যাঁ, তবে হিমাদ্র এই দুঃসাহসিক কাজের জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করল না। যেখানে মেয়েটা তাকে ভালোবাসে আর সেও। হঠাৎ হিমাদ্র চোখ খুলল, দৃষ্টির সংযোগ হলো তাদের। দৃষ্টির সংযোগ হলো তাদের। তবে কেউ চোখ সরিয়ে নিল না, তাকিয়ে রইল একে অপরের দিকে। একটা দীর্ঘ চুম্বনের পর হিমাদ্র ছাড়ল সুদেষ্ণাকে। মেয়েটা হাঁপাচ্ছে ইতিমধ্যে। হিমাদ্র দু হাতে আলিঙ্গন করল প্রিয়তমাকে আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ, আমি মিলিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। শুধু মিলিকে কেন, রুদ্র, রিয়া, সুমন, অয়ন, এদের সবাইকে ভালোবাসি। এরও তো আমার ফ্যামিলি, তাই না? হিমাদ্রর কথা সুদেষ্ণা শুনল, তবে কোনো উত্তর দিল না। সুদেষ্ণা চাইলেই কি হিমাদ্রকে বাধা দিতে পারত না? তবে বেহায়া মনটা যে সামনের মানুষটার ছোঁয়া পেতে মরিয়া। তবে এখন সুদেষ্ণা লজ্জা পাচ্ছে ভীষণ। ইচ্ছে করছে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে। সুদেষ্ণার নীরবতা দেখে হিমাদ্র তাকালো বুকে ঘাপটি মেরে থাকা সুদেষ্ণার দিকে। মেয়েটা ভুলেও তার দিকে তাকাচ্ছে না। তবে কি মেয়েটা তাকে ভুল ভাবল? হিমাদ্র আবার বলা শুরু করলো, আমরা আমাদের ফ্যামিলির কাউকে জড়িয়ে ধরি না কখনো, তো ওরাও তো আমাদের ফ্যামিলি। ওদের কেন পারি না? আমি বুঝতে পেরেছি, তুমি কোনোদিন আমাদের দেখেছ। আর একটা ছেলের মেয়েকে ওইভাবে দেখে ভুল ভাবাটাই স্বাভাবিক। তবে আমি মিলিকে নিজের ছোট্ট বোনের মতো স্নেহ করি। এই বলে হিমাদ্র সুদেষ্ণাকে দাঁড় করিয়ে নিজে হাঁটু কেটে বসলো সুদেষ্ণার সামনে। আর সুদেষ্ণা ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বই থেকে শুরু করে শার্ট প্যান্ট এমনকি আমার সমস্ত জিনিস বেছে দেওয়ার দায়িত্বটা না হয় তুমি নাও। আমাকে বিয়ে করবে? হিমাদ্রর কথা শুনে হতভম্ব সুদেষ্ণা মনে হচ্ছে যেন কোনো ঘোরে আছে। আজকে একের পর এক চমক নিতে তার একটু কষ্ট হচ্ছে আর কি। তবে হিমাদ্রর বলা কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সত্যি কি হিমাদ্র তাকে এগুলো বলেছে, নাকি সুদেষ্ণা জেগে জেগে দিনে দুপুরে স্বপ্ন দেখছে? সুদেষ্ণার কোনো নড়চড় না দেখে হিমাদ্র আবার বলল, সুমন আর মিলি একে অপরকে ভালোবাসে, কিন্তু তোমার বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারো। বলে সুদেষ্ণার পানে তাকালো। মেয়েটা এখনো তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। হিমাদ্র এবার একটু সময় নিল। তারপর সুদেষ্ণার ডান হাতটা চাপ দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভালোবাসি পদ্ম ফুল, ভীষণ ভালোবাসি। হিমাদ্রর বলার সঙ্গে সঙ্গে সুদেষ্ণা হিমাদ্রর বুকে ঝাঁপিয়ে পড়ল। হিমাদ্র আগলে নিল প্রিয়তমাকে। তবে হিমাদ্র একটা হাঁটুতে ভর দেওয়ায় তাল সামলাতে পারল না। ফলে দুজনে ধপাস করে মেঝেতে পড়ে গেল। তবে কেউ কাউকে ছাড়ল না। দীর্ঘদিন পর তাদের মান অভিমান দূরত্বের অবসান হলো। দুই মনের মিলন ঘটল। ভাই, এরা ভেতরে কি করছে বলতো? থেকে থেকে ধূপধাপ শব্দ হচ্ছে। রুদ্র মাথা চুলকে বলল। তোমার জানার তো শখ কেন শুনি? রিয়া মুখ ভেঙিয়ে বলল, যা বাবা, জানতে হবে না? আমাদের পাহারা দেওয়া করিয়ে নিজে কি মহান কাজ করছে। রুদ্রের কথায় রিয়া কিছু বলল না, তবে মুখ বেঁকিয়ে অন্যদিকে তাকালো। রুদ্র আবার রিয়াকে গুঁতো দিয়ে বলল, দেখ, ক্লাসের ভেতরে গেছে 2 জন আর আসবে 3 জন। আমরা তখন কাকু কাকিমা হয়ে যাব। বলেই রুদ্র হেসে গড়াগড়ি দিতে লাগলো। রুদ্রের কথায় রিয়া বিরক্তি নিয়ে তাকালো রুদ্রের পানে। তারপর মুখ বেঁকিয়ে বলল, তাও তো ভালো, তবে তোমার দ্বারা তো তাও হবে না, নিরামিষ একটা। বেশ, ঝগড়া শুরু। এখন কবে থামবেন কে জানে। হিমাদ্র আর সুদেষ্ণা যে ক্লাসের ভিতরে আছে, তার বাইরে দূরত্ব বজায় রেখে হিমাদ্র আর সুদেষ্ণার বন্ধুরা সবাই দাঁড়িয়ে। সবাই দুজনকে পাহারা দিচ্ছে আর কি। তোর কষ্ট হচ্ছে হিমাদ্র আর সুদেষ্ণাকে একসাথে দেখে? সুমন মিলিকে উদ্দেশ্য করে বলল। মিলি সুমনের এক হাত আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখল। তারপর দৃষ্টি সামনে রেখে বলল, একটুও না,
এখন আর আমার কারোর কথা ভাবতে ভালোই লাগে না সুমন ছাড়া। তাকে যে ভালোবাসি কিনা। বলেই তাকালো সুমনের পানে। সুমন মুচকি হেসে মিলির চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। এখন নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। হঠাৎ সুদেষ্ণা ক্লাস থেকে বেরিয়েই কারোর দিকে না তাকিয়ে দ্রুত চলে গেল। আর সুদেষ্ণার যাওয়ার পানে সবাই হ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর যখন বুঝলো সুদেষ্ণা চলে গেছে, অনু আর স্নেহাও দ্রুত ছুটল সেদিকে। উপস্থিত সবাই বুঝলো মেয়েটা ভীষণ লজ্জা পেয়েছে। শেষে হিমাদ্র বেশ ভাব নিয়ে বেরোলো ক্লাস থেকে। হিমাদ্রকে দেখে সবাই এগিয়ে ঘিরে ধরল চারদিক থেকে। রুদ্র হিমাদ্রর পেটে গুঁতো দিয়ে বলল, কি ভাই, সব ঠিকঠাক? হিমাদ্র রুদ্রের কথায় উত্তর না দিয়ে চুলের ভাঁজে এক হাত চালিয়ে মুচকি হাসল। এতে সবার যা বোঝার বুঝে গেল। অমনি সবাই হো হো করে উঠল একসাথে। সবাই হিমাদ্রর পিঠ চাপড়ে জড়িয়ে ধরল। তারপর অয়ন দাঁত বের করে বলল, তোদের লাইব্রেরির প্রেম বিয়ে পর্যন্ত কবে এগোচ্ছে? হিমাদ্র ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে বলল, খুব শীঘ্রই। সবাই আর একবার ও হো করে চেঁচিয়ে উঠল। তারপর সবাই ঝাঁপিয়ে পড়ল হিমাদ্রের উপর। সবাই আজকে অনেক খুশি। অবশেষে তার বন্ধুর ওয়ান সাইডেড লাভ বিয়ে পর্যন্ত এগোচ্ছে। আর কি চাই? সময় প্রবাহমান। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা বছর। এর মধ্যেই পাল্টে গেছে অনেক কিছুই। তবে পাল্টায়নি চন্দননগর কলেজে হিমাদ্রদের দাদাগিরি। হিমাদ্রর গ্যাংয়ের সবাই এখন প্রতিষ্ঠিত। তাদের পড়াশোনার পাঠ শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তাও তারা কলেজে যাওয়া ছাড়েনি। সুযোগ পেলেই মাঝে মাঝে ঘুরে আসে সবাই মিলে। আবার কলেজের ছেলেগুলোকেও হুমকি দিয়ে আসে সব কটা মিলে। কলেজের সব অনুষ্ঠানেই হিমাদ্রদের দেখা যায় এবং তারা এখনও কলেজের দায়িত্বে আছে। যে কোনো ঝামেলায় তাদের সাহায্য পাওয়া যায়। আর সুদেষ্ণার এখন MSc করছে চন্দননগর কলেজেই। সেই সূত্রে হিমাদ্রর সাথে সুদেষ্ণার মাঝে মধ্যেই দেখা হয় কলেজেই। এছাড়া তাদের প্রেম এখন জমে ক্ষীর। হিমাদ্র কাজের ফাঁকে সুদেষ্ণাকে সময় দেয়। প্রতিদিন নিয়ম করে কথা হয় ফোনে। সপ্তাহে 1-2 দিন দেখাও করে। মোট কথা তাদের দিন ভালোই চলে যাচ্ছে। সুদেষ্ণার হিমাদ্রর কথা তাদের বাড়িতে জানে এবং দুই পরিবার মেনে নিয়েছে। সুদেষ্ণাকে না মেনে নেওয়ার কোনো কারণ ছিল না অবশ্য। মেয়েটা দেখতে মিষ্টি, পড়াশোনা করছে, বাড়ির কাজ জানে, পরিবারও ভালো। আর কি চাই? হিমাদ্রর পরিবার সুদেষ্ণাদের বাড়ি এসেছিল। সেই দিনে তাদের আংটি বদল হয়ে গেছে। সেই দিন হিমাদ্র আর সুদেষ্ণার বন্ধুমহল উভয়েই উপস্থিত ছিল এবং সেই দিন সবাই মিলে খুব মজা করেছে। হিমাদ্রর মায়ের তো প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল সুদেষ্ণাকে। পারলে সেই দিনে সুদেষ্ণাকে বগল দাবা করে নিজের বাড়ি নিয়ে যায়। আর হেমন্ত রায়চৌধুরীর তো সুদেষ্ণাকে আগে থেকেই পছন্দ ছিল। তিনি কলেজে মেয়েটাকে দেখেছেন, বড্ড শান্তশিষ্ট। আর একটা কারণ, ছেলে যা ঘাড়তারা পছন্দ না হয়ে উপায় নেই। তো দুই পরিবারের যখন দুজনকে পছন্দ হয়ে গেছে, তাই তারা আর দেরি করতে চায়নি। কয়েকদিন পরেই হিমাদ্র আর সুদেষ্ণার বিয়ে ঠিক হয়েছে। খুব শীঘ্রই তারা 7 পাকে বাধা পড়তে চলেছে। বিয়েবাড়ির পরিবেশ, চারিদিকে সানাই আর গান বাজনা বাজছে। সেন্টারে অনেক ভিড়। কলেজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে ভরে উঠেছে সেন্টার। রুদ্র আর রিয়ার ফটোশ্যুট চলছে স্টেজে। বিয়ে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বন্ধু আর আত্মীয়দের সাথে ফটো তোলা হয়ে গেছে বর আর কনের। এখন দুজনের কাপল ফটোশ্যুট চলছে। দুজনের মুখ খুশিতে চকচক করছে। দীর্ঘদিনের প্রেম তাদের সফল হয়। রুদ্র তার বাড়িতে রিয়ার কথা জানিয়েছিল কলেজে পড়াকালীন সময়। তখন রুদ্রের বাড়ির লোক রিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব রাখেন রুদ্রকে না জানিয়ে। তখন রিয়ার বাবা সরাসরি না করে দেয়। রিয়ার বাবা অবশ্য অত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে চাননি। ওনার মেয়েকে নিয়ে অনেক আশা। তিনি মেয়েকে পড়াতে চান। আর রুদ্র তখনও পড়াশোনা করছিল। তখন দুই পরিবার ঠিক করে
রুদ্র প্রতিষ্ঠিত হওয়ার পর না হয় তাদের মেয়েকে দেবেন। সেদিন রুদ্র আর রিয়ার বিয়ে ঠিক হয় ওদের অগোচরে। এখন রুদ্র একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। তারপরই রুদ্র আবার রিয়ার কথা তোলায় দুই পরিবার মিলে রিয়া আর রুদ্রের বিয়ের সিদ্ধান্ত নেয়। অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন তাদের ভীষণ খুশি দেখাচ্ছে। স্টেজ থেকে একটু দূরে মিলি আর সুমন দাঁড়িয়ে আছে। এই দিকটায় খুব একটা লোকজন নেই তেমন। মিলি একভাবে তাকিয়ে আছে হাস্যরত রুদ্র আর রিয়ার দিকে। মিলির ঠোঁটেও মুচকি হাসির রেখা। তাদের একসাথে বেশ ভালো লাগছে। মিলি দাঁড়িয়ে ওটায় পর্যবেক্ষণ করছে, আর সুমন মিলির দিকে একভাবে তাকিয়ে আছে। মেয়েটাকে আজকে অন্য দিনের তুলনায় আলাদা লাগছে। গায়ে তার সাদা সিল্কের শাড়ি আর রংধনু রঙের ব্লাউজ, চুলগুলো খোপা করা, আর তার চারিপাশে সাদা রঙের ফুল লাগানো। হাতে গোলাপি রঙের রেশমি চুড়ি, থেকে থেকে ঝুমঝুম শব্দ হচ্ছে। সুমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মিলির পানে। থেকে থেকে বুকটা কেমন যেন কাঁপছে। সুমনের অস্থির অস্থির লাগছে। সুমনের হঠাৎ একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মেয়েটাকে, একটু অবাধ্য হতে ইচ্ছে করছে। সুমন ঘন ঘন নিঃশ্বাস নিল। আলগোছে এক হাত বাড়িয়ে জড়িয়ে ধরল কোমর, টেনে একটু ঘনিষ্ঠ হলো। মিলি চমকে এক হাত চেপে ধরল সুমনের পাঞ্জাবির কিছু অংশ। মিলি সুমনের চোখে চোখ রাখল। হঠাৎ ধক করে উঠল বুকটা। সুমনের চাহনি গভীর। মিলি নিজেকে সামলে ইশারায় জানতে চাইল কি। মিলি, আমার আজকে বিয়ে করতে ইচ্ছা করছে। সুমনের সহজ সরল স্বীকারোক্তি। সুমনের কথায় মিলি বিস্ফোরিত নয়নে তাকালো। তারপর অবাক কণ্ঠে জানতে চাইল, হঠাৎ? তুই তো বলছিলিস তোর সময় লাগবে। সুমনের মুখটায় হঠাৎ আধার নেমে এলো। মিলি অনেক দিন দিয়েই বলেছে তার বাবাকে তাদের কথা জানাবে এবং সুমনের বাড়িতে তাদের বিয়ের কথা বলবে। তবে সুমন সময় চেয়েছে। সুমন সবে অফিস জয়েন করেছে। তার নিজেকে গুছিয়ে তারপর বিয়ে করার ইচ্ছা ছিল। তবে সামনের মেয়েটাকে দেখে মত পাল্টে ফেলল সুমন। তার এখন ইচ্ছা করছে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে আজকেই বিয়ে করতে। সুমন মিলির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তোকে দেখে নিজেকে পাগল পাগল লাগছে, একটু অবাধ্য হতে ইচ্ছা করছে। সুমনের কথায় মিলি হাঁসফাঁস করে উঠল। হাত পা কেমন কাঁপছে, বুকটা ধুকপুক ধুকপুক করছে। এই সুমনের সাথে মিলি প্রথম পরিচিত হলো। এতদিনের সম্পর্কে তাদের অতটা কাছাকাছি আসা হয়নি কখনো। হাত ধরা আর জড়িয়ে ধরা এই যা। সুমনের দিকে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মিলি। মিলির নীরবতায় সুমন অধৈর্য হয়ে আবার শুধালো, একটা চুমু খাই। সুমনের সহজ সরল কথায় মিলির গাল লাল হয়ে উঠল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মিলির চিবুক গিয়ে ঠেকল বক্ষস্থলে। ঠোঁটে তার লাজুক হাসি। মিলির এই রূপ দেখে সুমন আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। টুপটাপ কয়েকটা চুমু খেয়ে নিল মিলির ফোলা ফোলা গালে। বিয়ের পর্ব অনেক আগে শেষ হয়েছে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। উপস্থিত সবার প্রায় হয়েই গেছে। লাস্ট বউ বর, হিমাদ্র দলবল আর সুদেশনারা আছে। সবাই বেশ হাসি ঠাট্টা করেই খাচ্ছে। সবাই টেবিল চেয়ার জুড়ে গোল করে বসেছে। যেহেতু একটা টেবিলে 4 জন বসতে পারে, তবে হিমাদ্ররা অনেকেই আছে, তাই এই ব্যবস্থা। হিমাদ্রর পাশে সুদেশনা বসেছে। মেয়েটা ঠিকঠাক খেতে পারছে না। হিমাদ্র লক্ষ্য করল সুদেশনা গুছিয়ে খেতে পারছে না, জামাতে খাবার পড়ছে। হিমাদ্র টিস্যু দিয়ে সুদেশনার জামা পরিষ্কার করে দিল। তারপর সুদেশনার খাওয়ার প্লেটটা নিজের দিকে নিয়ে লকমা করে সুদেশনার মুখের সামনে ধরল। সুদেশনা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল হিমাদ্রর পানে। মেয়েটার অবস্থা দেখে হিমাদ্র মুচকি হাসল। সুদেশনা নিজের বিস্ময় কাটিয়ে একবার আশেপাশে তাকালো। তার অস্বস্তি হচ্ছে। তবে হিমাদ্র ওইসব পাত্তা দিল না। জোর করে মেয়েটার মুখে খাবার পুরে দিল। অমনি সেখানে উপস্থিত বিচ্ছুগুলো হো হো করে চেঁচিয়ে উঠল। সুদেশনা লজ্জায় মাথা নিচু করে নিল। তবে
হিমাদ্র থেমে রইল না। সে সুদেষ্ণাকে একের পর এক লকমা মুখে তুলে দিচ্ছে। হিমাদ্রির আবার অত লজ্জা নেই, তবে সুদেষ্ণা এতই লজ্জা পেয়েছে যে আর মাথায় তোলেনি। সুদেষ্ণার অবস্থা দেখে হিমাদ্র মনে মনে হাসল আর বিড়বিড় করে বলল, এটুকুতে এই অবস্থা, পরবর্তীতে কি করবে মেয়েটা? হিমাদ্র সুদেষ্ণার কানের কাছে এগিয়ে গিয়ে নরম কণ্ঠস্বরে বলল, ধন্যবাদ পদ্মফুল, তোমার নরম হাত দিয়ে আমাকে সেই দিন চড় দেওয়ার জন্য। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। হিমাদ্রর নিঃশ্বাস সুদেষ্ণার ঘাড়ে পড়ছে, যার ফলে মেয়েটা শিউরে উঠল। হিমাদ্রর কাছাকাছি আসায় মেয়েটার বুকে ঠিপ ঠিপ শব্দ শুরু হয়ে গেছে। সুদেষ্ণা অতিরিক্ত অস্থিরতা অনুভব করল। একবার চোখ তুলে হিমাদ্রকে দেখে চোখ নামিয়ে নিল। হিমাদ্র সুদেষ্ণার কানের পাশে আলতো ঠোঁট ছোঁয়ালো, তারপর সরে নিজের জায়গায় বসল। হিমাদ্রর এই কাজে মেয়েটা চোখ খিচে বন্ধ করে নিল, হাতে তার জামার অর্ধাংশ মুঠো করা। সুদেষ্ণার এই অবস্থা দেখে হিমাদ্র আর একবার ঠোঁট এলিয়ে হাসল। অয়ন ও স্নেহার বেশ যত্ন নিচ্ছে, এই তো মাঝে মাঝে এটা সেটা তুলে দিচ্ছে, আর স্নেহা বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছে। খুব শীঘ্রই তাদেরও বিয়ের সানায় বাঁচতে চলেছে। তাদেরও বাড়ি থেকে সবাই মেনে নিয়েছে, খুব একটা ঝামেলা হয়নি। অয়নও কাজ পেয়ে গেছে, আর স্নেহাও ভারী মিষ্টি একটা মেয়ে, তো অপছন্দের ব্যাপারই আসে না। এখানে উপস্থিত সবার মধ্যে সুমনের অবস্থা করুণ। মিলি লজ্জায় সুমনের সাথে কথাই বলছে না, আর না তার দিকে তাকাচ্ছে, তার থেকে খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সুমন এতে বেজায় বিরক্ত। একবার বিয়েটা হোক, মেয়েটাকে দেখে নেবে। হঠাৎ খাওয়ার মাঝেই অয়ন দুষ্টুমি করে রুদ্রকে বলল, বাবা, তোরা কি বিয়ে পাগলা মানুষ রে? একাই নাচে মরে যাচ্ছিলিস তোজনে। কোথায় আমরা নাচবো? মেরি ইয়ার কি শাদি হ্যায়, গানে তার হলো কই। বলেই অয়ন দুঃখী দুঃখী ভাব করল। অয়নের নাটক দেখে উপস্থিত সবাই মিটিমিটি হাসতে লাগলো। রিয়া খেতে খেতে অয়নকে উদ্দেশ্য করে বলল, শোন, বিয়ের দিনে বউকে একটু একটু নাচতে হয় ফেমাস হওয়ার জন্য, আর বরকে কাঁদতে হয়, কিন্তু এই মহাশয়ের দ্বারা কিচ্ছুটি হবে না। বলেই রুদ্রের দিকে তাকিয়ে মুখ বেঁকালো রিয়া। রিয়ার কথায় রুদ্র কোনা চোখে তাকালো, তারপর ব্যঙ্গ করে বলল, ওইসব ঢং আমি পারি না ভাই, মেয়েরাই পারে অত ঢং করতে, বল অয়ন। রুদ্র অয়নকে উদ্দেশ্য করে বলল। অয়ন মুচকি হেসে স্নেহার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক ঘাড় নাড়ল, আর রিয়া চোখ কটমট করে রুদ্রের দিকে তাকালো। চোখে চোখে বোঝালো, একবার তোমাকে একা পাই জাদু, তারপর দেখাচ্ছি ঢং। রুদ্র রিয়ার চোখের ভাষা দেখে একটা ফাঁকা ঠকিল। ওদের এই অবস্থা দেখে সবাই ঠোঁট টিপে হাসল। সুমন দুজনকে উদ্দেশ্য করে বলল, ভাই, তোদের বিয়ে হয়ে গেছে, কয়েকদিন পর বাচ্চা হবে, এবার তো এসব ছাড়, না হলে তোর বাচ্চারা কি শিখবে? সুমনের কথায় সবাই খিলখিল করে হেসে উঠল। হিমাদ্র তাকালো উপস্থিত সব বন্ধু বান্ধবদের দিকে আর পাশের প্রিয় রমণীর দিকে। তার সুখ সুখ লাগে। হিমাদ্র এই মানুষগুলোকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে। হিমাদ্র সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ জানায় এই প্রিয় মানুষগুলোকে তার জীবনের সাথে যুক্ত করার জন্য। হিমাদ্র উপস্থিত মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে অপলক। তারা হেসে হেসে একে অপরের গায়ে গড়িয়ে পড়ছে। হিমাদ্র নিজের বন্ধু মহলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এরকম বন্ধু সবার হোক, সবাই নিজের ভালোবাসা মানুষকে পাক, ব্যাস জীবন সুন্দর।